হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এ নিউ লেকচার অন আওয়ার চ্যানেল। আমাদের চ্যানেলে আরো একটি ইম্পর্টেন্ট ভিডিওতে ইম্পর্টেন্ট লেকচারে তোমাদের সকলকে স্বাগত। আমরা রিয়েল অ্যানালাইসিস পোর্শন থেকে কিন্তু কন্টিনিউটি চ্যাপ্টারটা কন্টিনিউ করছি। তার মধ্যে অলরেডি লেকচার আমাদের কমপ্লিট হয়ে গেছে। আজকে লেকচারে আমরা মূলত যে পোর্শনটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অ্যালজেব্রা অফ কন্টিনিউয়াস ফাংশনস। অ্যালজেব্রা অফ কন্টিনিউয়াস ফাংশনস অর্থাৎ একটা ফাংশন বা দুটো ফাংশন যদি কন্টিনিউয়াস হয় বা মোর দ্যান 2 or 3 ফাংশনস যদি কন্টিনিউয়াস হয় সেক্ষেত্রে তাদের কম্বিনেশন গুলো যে কন্টিনিউয়াস হবে সেইটা আমরা প্রমাণ করতে চলেছি, যেটা আমরা লিমিটের ক্ষেত্রেও কিন্তু করেছিলাম। ঠিক আছে, তাহলে বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের লেকচার। এবং ভীষণ ইম্পর্টেন্ট একটা ক্লাস, এবং প্রতিটা ক্লাসই অ্যাজ ওয়েল অ্যাজ ইম্পর্টেন্ট। তাহলে চলো, আজকে যে পোর্শনটা করবো সেটা হচ্ছে কন্টিনিউয়াস ফাংশনের অ্যালজেব্রা, অর্থাৎ অ্যালজেব্রা অফ কন্টিনিউয়াস ফাংশন। যেরকম লিমিটের ক্ষেত্রে আমরা করেছিলাম যে অ্যালজেব্রা অফ লিমিট, অর্থাৎ যেমন দুটো ফাংশন যদি দেওয়া থাকে বা দুয়ের বেশি ফাংশনও হতে পারে, দুটো ফাংশন যদি এফ এবং জি দেওয়া থাকে, সেম ডোমেন এস এ এবং কোডোমেন যদি আর হয়, তো সেক্ষেত্রে এফ এর লিমিট এক্সটেন্স টু এ কোনো একটা পার্টিকুলার পয়েন্টে এফ এর লিমিট যদি এক্সিস্ট করে এবং সেই পয়েন্টে যদি জি এর লিমিটও এক্সিস্ট করে, তাহলে আমরা বলেছিলাম যে লিমিট এক্সটেন্স টু এ এফ এক্স প্লাস জি এক্স, সেটা কিন্তু ইন্ডিভিজুয়াল লিমিটে ভেঙে যাবে। অর্থাৎ লিমিট এক্সটেন্স টু এ এফ এক্স প্লাস লিমিট এক্সটেন্স টু এ জি এক্স, এরকম ডিফারেন্ট দুটো লিমিটে কিন্তু ভেঙে যাবে, প্রোভাইডেড বোথ দি লিমিট এক্সিস্ট। এই ইন্ডিভিজুয়াল যে ভেঙে গেল, এই ইন্ডিভিজুয়াল লিমিটগুলো যদি এক্সিস্ট করে সেরকম এরকম ভেঙে যাবে। অর্থাৎ ভিতরে প্লাস থাকলে সেটা বাইরে লিমিট নিয়ে প্লাস করলেও সেম ভ্যালু দেবে, কিংবা মাইনাস থাকলেও তাই হবে, কিংবা গুণ থাকতে পারে সেখানে, কিংবা ভাগ থাকতে পারে। তো ভাগের সময় অবশ্যই নিচে যে পোর্শনটা থাকবে সেটা যেন জিরো না হয়, কারণ সেটা জিরো হয়ে গেলে আনডিফাইন্ড কেস হয়ে যেতে পারে। তো অবশ্যই এই চারটে ক্ষেত্রে যেমন ঘটবে সেরকম মডিউলাস এফএক্স এর লিমিট যদি এক্সিস্ট করে, মড অফ এফএক্স এর লিমিট এক্সিস্ট করবে, সেটা আমরা বলতে পারি। কিংবা এফএক্স এ যদি কোনো একটা কনস্ট্যান্ট দিয়ে গুণ করে নেওয়া হয়, কে ইন্টু এফএক্স বা সি ইন্টু এফএক্স, সেক্ষেত্রেও সেই লিমিটটা এক্সিস্ট করবে। এগুলো আমরা বলতেই পারি। তো এই যে ঘটনাগুলো ছিল যে এফএক্স বা জিএক্স এর ইন্ডিভিজুয়াল লিমিট এক্সিস্ট করলে এরকম সাম কিংবা মাইনাস কিংবা মাল্টিপ্লিকেশন কিংবা ডিভিশন কিংবা কোনো স্কেলার মাল্টিপ্লিকেশন কিংবা মডিউলাস বা অ্যাবসলিউট ভ্যালুর ফাংশন, প্রত্যেকটা লিমিটই যে এক্সিস্ট করে, এই ব্যাপারগুলোকে আমরা বলেছিলাম হচ্ছে অ্যালজেব্রা অফ লিমিটস। সেরকম কন্টিনিউটির ক্ষেত্রেও আমরা যদি এফ এবং জি কোনো একটা পার্টিকুলার পয়েন্টে, তাদের ডোমেনের কোনো একটা পার্টিকুলার পয়েন্টে কন্টিনিউয়াস হয়, ঠিক আছে, তো সেই পয়েন্টে যদি কন্টিনিউয়াস হয় এফ এবং জি ইন্ডিভিজুয়ালি, তাহলে মডিউলাস অফ এফটাও হবে কে ইন্টু এফ, অর্থাৎ কোনো স্কেলার মাল্টিপ্লিকেশন অফ এফ, সেই ফাংশনটাও এ পয়েন্টে কন্টিনিউয়াস হবে, সেই ফাংশনটাও এই পয়েন্টে কন্টিনিউয়াস হবে। কিংবা এ প্লাস জি, সেটাও কন্টিনিউয়াস হবে সেই পয়েন্টে। এফ মাইনাস জিটাও সিমিলার পয়েন্টে কন্টিনিউয়াস হবে, এফ ইন্টু জিটাও হবে, এফ বাই জিটাও হবে, যেখানে অবশ্যই জি এক্সটা নট ইকুয়ালস টু জিরো ফর অল এক্স বিলংস টু এস। বিকজ জি যদি জিরো হয়ে যায় তাহলে নিচে জিরো চলে আসছে, সেরকম ভাবে তো আমরা ডিফাইন করতে পারবো না। তাই জি এক্সটাকে অবভিয়াসলি নন জিরো করে লেখা আছে এখানে। সেরকম ভাবে সুপ্রিমাম অফ এফ জি সেটাও কন্টিনিউয়াস হবে, ইনফিমাম অফ এফ জি সেটাও একটা কন্টিনিউয়াস ফাংশন হবে অ্যাট এক্স ইকুয়ালস টু এ। মানে যে পয়েন্টে এফ এবং জি কন্টিনিউয়াস বলা আছে সেই পয়েন্টেই বাকি ফাংশনগুলোও কিন্তু কন্টিনিউয়াস হতেই হবে, সেটা আমরা প্রমাণ করব। কিন্তু উল্টোটা সত্যি নয়। মানে এই যে ফাংশনের কম্বিনেশন গুলো যদি কন্টিনিউয়াস হয়, এই কম্বিনেশন গুলো যদি কন্টিনিউয়াস হয়, তার মানে যে ইন্ডিভিজুয়ালি এফ এবং জি কন্টিনিউয়াস ওই পার্টিকুলার পয়েন্টে, সেটা কিন্তু বলা যাবে না। সেটা কিন্তু ইন জেনারেল সত্যি নয়। তার করেসপন্ডিং আমাদের একটা করে কাউন্টার এক্সাম্পল দিতে হবে, যেটা কম্বিনেশন গুলো কন্টিনিউয়াস কিন্তু তার করেসপন্ডিং এফ এবং জি ইন্ডিভিজুয়ালি কন্টিনিউয়াস নয়। তো ইন্ডিভিজুয়ালি কন্টিনিউয়াস হওয়ার ক্ষেত্রে কি মানে আমাদের কাউন্টার এক্সাম্পল আসে সেটা আমরা দেখব। তো তার আগে আগে প্রমাণগুলো পরপর করতে থাকি। প্রথম যে প্রমাণটা, এখান থেকে কিন্তু একটা প্রমাণ অবশ্যই আসে পরীক্ষাতে, সেটা লিমিটের ক্ষেত্রেও আসতে পারে, কন্টিনিউটির ক্ষেত্রেও আসতে পারে, যে কোনো একটা করলে আরেকটা মোটামুটি হয়ে যায়। তাহলে প্রুফটাতে আসা যাক। প্রথম যেটা দিয়েছে সেটা হচ্ছে মডুলাস অফ এফ ইজ কন্টিনিউয়াস অ্যাট এক্স ইকুয়ালস টু এ। মডুলাস অফ এফ ইজ কন্টিনিউয়াস অ্যাট এক্স ইকুয়ালস টু এ। তাহলে সিন্স
প্রথম দুটো প্রমাণের ক্ষেত্রে জি এর কোনো ব্যাপার নেই, প্রথম দুটো প্রমাণ জাস্ট একটা ফাংশন দিয়েই, ঠিক আছে, একটা ফাংশন দিয়ে মানে মড এফটা নিয়েই শুধু কাজ, শুধুমাত্র এফ এর কন্টিনিউটি থেকে এটা চলে আসবে। 2 নম্বর প্রমাণটাও কে ইন্টু এফ অর্থাৎ এফ এর কন্টিনিউটি থেকেই 2 নম্বরের প্রমাণটা আমরা করতে পারবো, সেখানে জি জি এর কোনো কাজ নেই। কিন্তু 3 থেকে 8 পর্যন্ত প্রতিটাতে কিন্তু এফও যেমন লাগবে, সেই সাথে কিন্তু জিটাও সমানভাবে দরকার পড়বে। তবে আমরা প্রথম দুটো প্রমাণ করে নিই। সিন্স এফ ইজ কন্টিনিউয়াস at x equals to a, কন্টিনিউয়াস at x equals to a, যেটা কিনা ফাংশনের ডোমেনে রয়েছে, এসটা কি, এসটা হচ্ছে ফাংশনটার ডোমেন, কারণ এখানে বলাই আছে এফ ফ্রম এস টু আর, এফ ফ্রম এস টু আর কিংবা জি ফ্রম এস টু আর, অর্থাৎ এফ এবং জি ফাংশনের সেম ডোমেন সেটা হচ্ছে এস, এবং সেম কোডোমেন সেটা হচ্ছে সেট অফ রিয়েল নাম্বারস। ঠিক আছে, তাহলে এফ এর কন্টিনিউটির যে ডেফিনেশন সেটা এবার আমাদের অ্যাজ ইট ইজ বসিয়ে দিতে হবে। কন্টিনিউটির যে ডেফিনেশন সেটা কিন্তু আমাদের এবার পুরোপুরি লিখে দিতে হবে এখানে। তো কন্টিনিউটির কি ডেফিনেশন? কন্টিনিউটি ডেফিনেশন হচ্ছে দিস ইমপ্লাইজ করেসপন্ডিং টু, একটা ফাংশন এফ যদি এক্স ইকুয়ালস টু এ পয়েন্টে কন্টিনিউয়াস হয় তাহলে তার ডেফিনেশন কি হবে সেটা কিন্তু আমি এবার লিখছি। একদম মুখস্থ রাখতে হবে, মনে রাখতে হবে কন্টিনিউটি ডেফিনেশন, করেসপন্ডিং টু arbitrarily chosen epsilon বা corresponding to a given epsilon কিংবা corresponding to a pre-assigned epsilon greater than 0 to corresponding to arbitrarily chosen epsilon greater than 0, there exists delta greater than 0 such that এফটা এক্স ইকুয়ালস টু এ পয়েন্টে কন্টিনিউটি হওয়ার ডেফিনেশন কি না, এফ এক্স মাইনাস এফ অফ এ mod of fx minus f of a is less than epsilon, is less than epsilon for all x belongs to, কখন না এক্সটা কোথায় থাকবে, এক্সটা থাকবে হচ্ছে এ কমা ডেল্টা দিয়ে যে নেবারহুডটা তৈরি হবে, এ কমা ডেল্টা দিয়ে যে নেবারহুডটা আমাদের কাছে তৈরি হবে তার সঙ্গে এস এর ইন্টারসেকশনে এক্সটা থাকবে। ঠিক আছে, অর্থাৎ ফর অল এক্স বিলংস টু এস ইন্টারসেকশন এন এ ডেল্টা, ঠিক আছে, এস ইন্টারসেকশন এন এ ডেল্টা, অর্থাৎ এটাকে আমরা সহজভাবে যদি কেউ লেখে সেটা এরকমও বলতে পারে যে দ্যাট ইজ, না লিখলেও চলবে এটা, কিন্তু তা আমি বলে দিচ্ছি এটাকে ভেঙে লিখলে কি বোঝাচ্ছে। এটা ভেঙে লিখলে বোঝাচ্ছে হচ্ছে ফর অল এক্স বিলংস টু এস, অর্থাৎ এস এর সমস্ত এক্স নিয়ে হবে, যে এক্স গুলো এই প্রপার্টিটা স্যাটিসফাই করবে অর্থাৎ এই রেঞ্জের মধ্যে থাকবে, উইথ এন এ ডেল্টা। মানে কি এন এ ডেল্টা? মানে হচ্ছে এ মাইনাস ডেল্টা থেকে এ প্লাস ডেল্টা, এন এ ডেল্টার মানে হচ্ছে এ মাইনাস ডেল্টা থেকে এ প্লাস ডেল্টা এই নেবারহুডটা, অর্থাৎ উইথ এক্সটা যেখানে এ মাইনাস ডেল্টা থেকে এ প্লাস ডেল্টার মধ্যে থাকবে। কেউ যদি এইভাবে বলে তাহলেও হবে, কিংবা কেউ যদি আরো শর্টে বলে দ্যাট ইজ, যে এভাবেও বলতে পারে দ্যাট ইজ ফর অল এক্স বিলংস টু এস উইথ এ মাইনাস ডেল্টা থেকে এ প্লাস ডেল্টার মধ্যে এক্স রয়েছে, তার মানে আমরা বলতেই পারি মডিউলাস অফ এক্স মাইনাস এ ইজ লেস দ্যান ডেল্টা, মডিউলাস অফ এক্স মাইনাস এ ইজ লেস দ্যান ডেল্টা। ঠিক আছে, কারণ আমরা এটাকেই ভাঙলে কিন্তু অবশ্যই পাবো যে কোনো ক্ষেত্রে যদি মড এক্স লেস দ্যান সামথিং কিছু একটা হয় তাহলে আমরা কি লিখি, মাইনাস টু লেস দ্যান এক্স লেস দ্যান টু লিখবো। সেরকম মডিউলাস অফ এক্স মাইনাস এ যদি লেস দ্যান ডেল্টা হয় তাহলে আমরা কি লিখবো সেখান থেকে, মাইনাস ডেল্টা লেস দ্যান এক্স মাইনাস এ লেস দ্যান ডেল্টা লিখবো। এবং সেখান থেকে যদি এ অ্যাড করি 3 জায়গায়, অর্থাৎ বাঁ দিকে ডান দিকে মাঝখানে যদি এ অ্যাড করি তাহলে কি হবে, এ মাইনাস ডেল্টা লেস দ্যান এক্স লেস দ্যান এ প্লাস ডেল্টা, অর্থাৎ এই কন্ডিশনটাকে আমরা এইভাবে তাহলে এক্সপ্রেস করতে পারছি। ঠিক আছে, এই 3 ভাবেই বলা যেতে পারে, 3 ভাবেই বলা যেতে পারে, কিন্তু আমরা পরীক্ষার সময় যে কোনো একটা রকম ভাবে বললেই হবে, সেটা হচ্ছে ওই এস ইন্টারসেকশন এন এ ডেল্টা বলে দিলেই যথেষ্ট। তো যাই হোক, আমরা এখানে এরকম ইয়েটা পেলাম। এইবার আমাদের প্রমাণ করতে হবে মডিউলাস অফ এফ এক্স সেটা কন্টিনিউয়াস হবে।
মডিউলাস অফ এফ এক্সটা কন্টিনিউয়াস হবে দেখাতে হবে। তো নাও তাহলে এফ এক্স যখন কন্টিনিউয়াস, এফ যখন এই পয়েন্টে কন্টিনিউয়াস তখন এফ এক্স মাইনাস এফ এ করেছি। তাহলে মড এফ যখন কন্টিনিউয়াস হবে তখন কি লিখবো? যখন মড এফ ফাংশনটা এই পয়েন্টে কন্টিনিউয়াস হবে তখন আমরা এরকম একটা ফাংশনের জন্য বের করব। এফটাই হচ্ছে এখন এই মড এফ, এফটাই হচ্ছে মড এফ। আমি যদি দেখাতে পারি এটাই লেস দ্যান এপসাইলন তাহলেই তো আমাদের প্রমাণটা কমপ্লিট হয়ে যাচ্ছে। তাহলে হুইচ ইজ ইকুয়ালস টু আমরা বলতেই পারি মডিউলাস অফ এফ এক্স। এই যে মড এফ এক্স মানে আলটিমেটলি মডিউলাস অফ এফ এক্স মাইনাস এটা মানে হচ্ছে মডিউলাস অফ এফ এ। এইবার আমরা একটা ইনইকুয়ালিটি এখানে পড়েছিলাম। ইনইকুয়ালিটিটা কিরকম ছিল? আমরা একদম সে কমপ্লেক্স নাম্বারও পড়েছি, তারপর 11-12 ভেক্টর চ্যাপ্টারেও পড়েছি এই ইনইকুয়ালিটিটা। সেটা হচ্ছে ধর ভেক্টরের ক্ষেত্রে যদি বলি তাহলে সেটা ছিল হচ্ছে এ ভেক্টরের মডিউলাস মাইনাস বি ভেক্টরের মডিউলাস, তার আবার টোটালটার মডিউলাস মড অফ এ মাইনাস মড অফ বি। টোটালটার যদি আবার মড থাকে সেটা কার থেকে ছোট হয়? সেটা কার থেকে ছোট হবে? সেটা হচ্ছে ইন্ডিভিজুয়ালি মডিউলাসের মাইনাসের থেকে ছোট হবে। ঠিক আছে, মানে লেস ইকুয়ালস টু মড অফ এ ভেক্টর মাইনাস অফ বি ভেক্টর, এটা হবে। ঠিক আছে, লেস ইকুয়ালস টু মড অফ এ ভেক্টর মাইনাস বি ভেক্টর। এই রেজাল্টটা কিন্তু আমাদের অবশ্যই মনে রাখতে হবে। ঠিক আছে, ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি থেকে এটা প্রমাণ করা যায়, এই রেজাল্টটা কিন্তু আমাদের মনে রাখতে হয়। এটাকেই আমরা এখন এফএক্স এর উপর অ্যাপ্লাই করব। তাহলে এই রেজাল্টটাকে যদি এফএক্স এর উপর অ্যাপ্লাই করা হয় তাহলে আমরা কি বলতে পারবো সেখান থেকে? তাহলে এ ভেক্টরের মডিউলাসের পরিবর্তে এই মডটা আছে, বি ভেক্টরের মডিউলাসের পরিবর্তে এই মডটা রয়েছে। তাহলে আমরা বলতেই পারবো মডিউলাস অফ এফ এক্স মাইনাস এফ অফ এ, মড অফ এফ এক্স মাইনাস এফ অফ এ বলতে পারবো পুরো জিনিসটাকে। ঠিক আছে, এইবার আমাদের উপরেই রয়েছে যে এটাই হচ্ছে এপসাইলনের থেকে ছোট। এটা আবার কার থেকে ছোট? এপসাইলনের থেকে ছোট, which is less than epsilon whenever x belongs to S intersection n এ ডেল্টা। তার মানে এরকম যখন ঘটনাটা ঘটলো তাহলে আমরা যদি থ্রু আউট এবার সুন্দর করে জিনিসটাই গুছিয়ে লিখি তাহলে কি আসছে? করেসপন্ডিং টু arbitrarily chosen epsilon greater than 0। তার মানে অন্তত একটা ডেল্টা আমরা পেয়ে গেছি, ডেল্টা গ্রেটার দেন 0, such that modulus of mod fx মাইনাস মড অফ এফ এ সেটা কার থেকে ছোট হয়েছে? সেটা লেস দ্যান হয়েছে এপসাইলনের থেকে, তাই তো? লেস দ্যান এপসাইলন হয়েছে ফর অল এক্স বিলংস টু এস ইন্টারসেকশন এন এ ডেল্টা। এবং এটা কার ডেফিনেশন? এফ যখন কন্টিনিউয়াস ছিল তখন ডেফিনেশন আমরা এরকম অ্যাপ্লাই করেছি। তাহলে এখন এরকম যখন আমরা পেয়েই গেছি কন্ডিশনটা, তার মানে এটা কিসের ডেফিনেশন? এটা হচ্ছে মডিউলাস অফ এফেক্টটা এফটা এই পয়েন্টে কন্টিনিউয়াস হওয়ার ডেফিনেশন। মড অফ এফটা এই পয়েন্টে কন্টিনিউয়াস হওয়ার ডেফিনেশন পেয়ে গেছি। তার মানে দিস ইমপ্লাইজ modulus of f is continuous at x equals to a। তার মানে এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল, যদি এফটা কন্টিনিউয়াস at x equals to a হয় তাহলে মডুলাস অফ এফটাও হবে। ঠিক আছে, এটাই হচ্ছে রেজাল্টটা আমাদের প্রমাণ হয়ে গেল। তাহলে হেন্স দি রেজাল্ট ইজ প্রুভড, প্রথমটা হলো। প্রত্যেকটার কনভার্স আমি অ্যাট এ টাইম লিখে দেবো পরপর প্রত্যেকটার সাথেই। ঠিক আছে, তাহলে বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, মানে একদম লাস্টে গিয়ে যদি লিখি সেক্ষেত্রে কোনটা কার কনভার্স সেটা
একদম পরপর থাকবে না। স্যার তো একটু কি তাহলে এবার আমরা এটার কনভার্সটা যদি করি, কনভার্স অফ দি অ্যাবাভ থিওরেম, কনভার্স অফ অ্যাবাভ থিওরেম বা কনভার্স অফ অ্যাবাভ থিওরেম ইজ নট ইন জেনারেল ট্রু। অর্থাৎ এই স্টেটমেন্টটার যে কনভার্সটা সেটা কিন্তু সবার জন্য সত্যি নয়। তার জন্য একটা কাউন্টার এক্সাম্পল দিতে হয় যেটা দিয়ে বোঝাবো যে না, এটা এই ফাংশনটার ক্ষেত্রে মিলছে না। ঠিক আছে, কনভার্সটা মিলছে না, এমনি কিন্তু ঠিক, যেটা প্রমাণ করেছে সেটা ঠিক। মানে এফটা কন্টিনিউয়াস হলে মড এফ কন্টিনিউয়াস হবে, কিন্তু মড এফ কন্টিনিউয়াস হলে এফটা যে কন্টিনিউয়াস হবে এমন কোনো কথা নেই। ঠিক আছে, এই কনভার্স অফ অ্যাবাভ থিওরেম ইজ নট ইন জেনারেল ট্রু তার অর্থ হচ্ছে মডুলাস অফ এফ ইজ কন্টিনিউয়াস। আমি দ্যাট ইজ বলে লিখেই দিই, এটা মানেটা কি বোঝাচ্ছে, দ্যাট ইজ কন্টিনিউয়াস at x equals to a। সেটা ডাজ নট ইমপ্লাই, সেটা কিন্তু একদমই ইমপ্লাই করবে না যে এফটাও কন্টিনিউয়াস হবে। এফটাও যে কন্টিনিউয়াস হবে এমন কোনো কথা নেই, যদি মড এফটা কন্টিনিউয়াস হয়, কিন্তু উল্টোটা সত্যি যেটা আমরা উপরে প্রমাণ করলাম। তো তার জন্য একটা কাউন্টার এক্সাম্পল দিতে হবে, এবং সেই কাউন্টার এক্সাম্পলের ক্ষেত্রে বেস্ট যে ফাংশনটা সেটা হচ্ছে ডিরিচলেট ফাংশন বা ডিরিচলেট টাইপ ফাংশন, যেটা আমাদের লিমিট এবং কন্টিনিউটির যে কোনো কাউন্টার এক্সাম্পল দিতে ভীষণভাবে কাজে লাগে। ঠিক আছে, সেটা হচ্ছে ডিরিচলেট ফাংশনটা কিরকম একটু বলে রাখি সেটা। ডিরিচলেট ফাংশন হচ্ছে একটা ফাংশন, যদি এফ কে আমি এরকম ভাবে ডিফাইন করি, সামথিং এ ফ্রম আর টু আর ই ডিফাইন করলাম, রিয়েল নাম্বার থেকে রিয়েল নাম্বারই ডিফাইন করছি, ডিফাইন বাই এফ এক্স ইকুয়ালস টু 1 হবে এবং 0 হবে। 1 কখন হবে? যখন এক্স ইজ রেশনাল, এবং 0 কখন হবে? যখন এক্স ইজ ইরেশনাল। এক্সটা রেশনাল হলে সেটা 1 হবে, এক্সটা ইরেশনাল হলে তার ভ্যালু থাকবে, ফাংশনটার ভ্যালু হবে 0। এই ধরনের ফাংশনটাকেই বলা হচ্ছে ডিরিচলেট ফাংশন। কিন্তু এরকম শুধুমাত্র এটাই যে ডিরিচলেট ফাংশন তা নয়, আমরা 1 এবং 0-র বদলে যা খুশি যদি ভ্যালু, দু রকম ভ্যালু দিয়ে দিই, একটাতে আমি 1 দিলাম, একটাতে -1 দিলাম, একটাতে 2 দিলাম, একটাতে 10 দিলাম, রেশনালের জন্য 2, ইরেশনালে 10, যা খুশি করি, কিন্তু ডিফারেন্ট ভ্যালু যদি দিই রেশনাল এবং ইরেশনালের জন্য, ডিফারেন্ট ভ্যালু দিয়ে যদি ফাংশনটাকে তৈরি করি, সেটাই কিন্তু একটা ডিরিচলেট টাইপ ফাংশন হয়ে যাবে। আর এই ফাংশনটাকে ডিরিচলেট ফাংশন কেন বলছি? কারণ ডিরিচলেট নিজে যে ফাংশনটা তৈরি করেছিল এরকম টাইপের, সেটা হচ্ছে এটা। কিন্তু ভ্যালুগুলো 1 এবং 0-র বদলে অন্য কোনো ভ্যালু দিয়ে যদি করি, সেটাও কিন্তু ডিরিচলেট টাইপ ফাংশন, এবং তার নেচার এবং এই ফাংশনের নেচার সেমই থাকবে। এবং সেই নেচারটা কি? নেচারটা হচ্ছে এই ধরনের ফাংশন কোনো পয়েন্টে তার লিমিট এক্সিস্ট করবে না। এই ফাংশনের কোনো পয়েন্টই কন্টিনিউয়াস হবে না ফাংশনটা কোনো পয়েন্টেই। ঠিক আছে, কোনো পয়েন্টেই ফাংশনটা কিন্তু কন্টিনিউয়াস আমরা বলতে পারবো না। এখানে যেটা বলে রাখা দরকার, একটা জাস্ট শর্ট ট্রিক আমি বলে রাখি, যে এফ এক্স ইকুয়াল টু যদি এরকম ভাবে ডিফাইন করা থাকে, সামথিং এফ এক্স ইকুয়াল টু এক্স আর 1 মাইনাস এক্স, যখন এক্সটা হচ্ছে রেশনাল অর্থাৎ এক্স বিলংস টু কিউ, এবং এক্সটা যখন ইরেশনাল অর্থাৎ আর মাইনাস কিউতে যখন রয়েছে, এক্সটা যখন আর মাইনাস কিউতে রয়েছে অর্থাৎ এক্সটা যখন ইরেশনাল, কিউ মানে রেশনাল নাম্বারের সেট, আর আর মাইনাস কিউ মানে কি? রিয়েল নাম্বার বাট রেশনাল নয়, রিয়েল বাট রেশনাল নয়, তার মানে ইরেশনাল নাম্বারের সেট। এই ফাংশনটা কোথায় কন্টিনিউয়াস হবে? ইজ কন্টিনিউয়াস, ইজ কন্টিনিউয়াস অনলি অ্যাট, কোথায়? এক্স ইকুয়ালস টু 1 মাইনাস এক্স যেখানে স্যাটিসফাইড হবে সেখানে। এক্স এবং 1 মাইনাস এক্স যে পয়েন্টের জন্য সমান হবে সেই পয়েন্টেই একমাত্র কন্টিনিউয়াস হয়, বাকি এভরিওয়্যার ডিসকন্টিনিউয়াস হয়ে যায় ফাংশনটা। অর্থাৎ 2x ইকুয়ালস টু 1, তার মানে x ইকুয়ালস টু হাফ,
তার মানে অনলি এক্স ইকুয়ালস টু হাফ পয়েন্টে ফাংশনটা কন্টিনিউয়াস হবে। হাফ ছাড়া 1/2 ছাড়া প্রতিটা পয়েন্টে প্রতিটা রিয়েল নাম্বারে এই ফাংশনটা ডিসকন্টিনিউয়াস হবে। ঠিক আছে, এফ ইজ ডিসকন্টিনিউয়াস at every real number except 1/2, except 1/2, 1/2 ছাড়া প্রতিটা পয়েন্টে ডিসকন্টিনিউয়াস, মানে কন্টিনিউয়াস শুধুমাত্র হাফ পয়েন্টে। ঠিক আছে, এই ধরনের ফাংশনকে বলা হয় সেট অফ, মানে ফাংশনের যে ডিসকন্টিনিউটি সেটটা সেটাকে বলা হয় সেট অফ মেজার জিরো। সেটা আমরা আরো পরবর্তী সেমে গিয়ে শিখবো রিম্যান ইন্টিগ্রেশনের মধ্যে, এখন সেটা নেই। কিন্তু তো সেটাই আমার যেটা বলার জন্য এটা বললাম যে এক্স ইকুয়ালস টু 1 - এক্স করে আমি এক্স ভ্যালু হাফ পেয়েছি, সেই হাফ পয়েন্টে কন্টিনিউয়াস। কিন্তু এই ডিরিচলেট টাইপ ফাংশনটা আমি কখনোই তো এই ফাংশনটাকে এবং এই ভ্যালুটাকে সমান করতে পারবো না। 1 আর 0 তো কোনোদিনই সমান হতে পারে না, ফলে এই ফাংশনটা কোনো পয়েন্টে কন্টিনিউয়াস হতে পারে না। ঠিক আছে, এফ ইজ উপরের এফটা, উপরের যে এফটা মানে ডিরিচলেট ফাংশনটা, এফ ইজ ডিসকন্টিনিউয়াস ডিসকন্টিনিউয়াস এভরিওয়্যার অন আর। এফ ফাংশনটা আর এর প্রতি কটা বিন্দুতেই ডিসকন্টিনিউয়াস, কারণ এখানে আমি এক্স আর 1 - এক্স সমান করে এক্স ইকুয়ালস টু হাফ পেয়েছি, সেই হাফই বলেছি কন্টিনিউয়াস হবে, বাকি সবাই ডিসকন্টিনিউয়াস হবে সব জায়গায়। কিন্তু এখানে এমন দুটো ভ্যালু রয়েছে 1 আর 0, সেটাকে সমান করা পসিবলই নয়, সমান হতেই পারে না, কোনো বিন্দুতেই সমান হতে পারে না। তার মানে কোনো বিন্দুতেই কন্টিনিউয়াস হতে পারে না, সব জায়গায় এটা কি হবে, ডিসকন্টিনিউয়াস হবে। তো এই কনসেপ্টটাই অ্যাপ্লাই করে, এই কনসেপ্টের উপর ভিত্তি করে আমরা কাউন্টার এক্সাম্পল গুলো কিন্তু দেবো আজকের। ঠিক আছে, আচ্ছা তো এখানে আমরা যে ফাংশনটাকে নিচ্ছি, লেট এফ ফ্রম আর টু আর be defined by, যদি বলে এটা রেসপেক্টে কাউন্টার এক্সাম্পল দিতে তখন আমরা এটা করছি, be defined by fx equals to, একটা পয়েন্টে নিচ্ছি 1 আর -1। 1টা হচ্ছে যখন এক্সটা রেশনাল আর এক্স যখন ইরেশনাল, অর্থাৎ আর মাইনাস কিউ থেকে বিলং করছে, তখন ধরলাম তার ভ্যালু -1। তার মানে এটা কিন্তু ডিরিচলেট ফাংশন ডাইরেক্ট না হলেও ডিরিচলেট টাইপ ফাংশন অবশ্যই বলতে পারি তাকে, কারণ আমি 1 আর 0-র বদলে 1 আর -1 নিচ্ছি, তাতে কিন্তু ফাংশনটার যে নেচার সেটা কিন্তু চেঞ্জ হবে না। ওখানে যেমন আমি বললাম 1 আর 0 কোনো বিন্দুতেই সমান হতে পারে না, তাই কোনো বিন্দুতেই কন্টিনিউয়াস নয়, তাহলে এখানেও তো 1 আর -1 কোনো বিন্দুতেই সমান হতে পারে না। 1 আর -1 কখনো সমান হতে পারে পারে না, তার মানে এটাও কোনো পয়েন্টে কন্টিনিউয়াস হবে না। তো এটাও একটা ডিরিচলেট টাইপ ফাংশন। এবার 0 কেন নিলাম না, 0 নিলে একটু প্রবলেম আছে এখানে। এখানে 0 নিলে এই ফাংশনটার ক্ষেত্রে প্রবলেম হয়ে যাবে, বিকজ আমি যেটা প্রমাণ করতে চাইছি সেটা আসবে না, যে কাউন্টার এক্সাম্পলটা যেটার বেসিসে দিতে চাইছি সেটা কিন্তু আনতে পারবো না তখন। তো এখানে আমরা কি বলতে পারছি, দিস ইমপ্লাইজ f is discontinuous at any real number. কিন্তু যদি আমি এখন মডিউলাস অফ এফএক্সটা ডিফাইন করি, তো নাও mod f from r to r be defined by, mod f টা কিরকম দেখতে হবে, তাহলে এই যে ভ্যালুগুলোর মডিউলাসটা নিয়ে নিতে হবে, এদের মডিউলাসটা কত, এদের মডিউলাসটা কত, হ্যাঁ
স্যার বলছি মানে ভ্যালু গুলো মানে বুঝবো কিভাবে, আমার কত নিতে হবে, মানে ওই যে আর একটু একটু ক্লিয়ার করে দিন মানে। আমি আচ্ছা, স্যার মানে ওয়ান আর জিরো নিতে মাইনাস পারতাম ওয়ান। কি না? হম। এটা ওয়ান আর জিরো নিতে, টু নিতে পারতাম। ওয়ান আর জিরো নিলে সেক্ষেত্রে আমাদের যেটা হবে, আমাদের কি দেখাতে চাইছি, মডুলাস অফ এফ এক্স। মড এফটা কন্টিনিউয়াস হলে এফটা কন্টিনিউয়াস হবে, মানে হবে না সেরকম দেখাতে চাইছি। মড এফ কন্টিনিউয়াস হলে এফটা যে কন্টিনিউয়াস হবে না সেরকম দেখাতে চাইছি। তো আমি ওয়ান আর জিরো নিচ্ছি, তার মানে রেশনাল আর ইরেশনাল নিয়ে নিচ্ছি। এফটাকে আমি রেশনাল ইরেশনালে আলাদা ভ্যালু নিচ্ছি, তার মানে এফটা ডিসকন্টিনিউয়াস, ঠিক আছে, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু যখন আমি মডুলাস ভ্যালু বের করব, যখন আমি মডুলাস অফ এফটা বের করব, তখনও তো তার মানে ওয়ানের মড আসবে আর জিরোর মড আসবে। তার মানে ওয়ানের মড হচ্ছে ওয়ান, জিরোর মড হচ্ছে জিরো, তার মানে সেটাও তো একটা ডিরিচলেট টাইপ ফাংশনেই পরিণত হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ। ফলে সেটাও তো ডিসকন্টিনিউয়াস হয়ে যাবে, তার মানে ডিসকন্টিনিউয়াস তো আমি ধরলে হবে না, আমাকে তো মড এফটা কন্টিনিউয়াস ধরে এফটাকে কন্টিনিউয়াস দেখাতে হবে। তাই আমি ওয়ান আর মাইনাস ওয়ান ধরেছি কনসিয়াসলি। এখানে টু মাইনাস টু ধরা যেতে পারে, 10 - 10 ধরা যেতে পারে, 1000 - 1000 ধরা যেতে পারে, কিন্তু যা ধরবো তার নেগেটিভটা নিচে ধরতে হবে, কিংবা উপরে নেগেটিভ এটাকে পজিটিভ ধরা যেতে পারে। সেম, ওয়ান মাইনাস ওয়ানই ধরতে হবে, কোনো মুখস্থের ব্যাপার নেই। কিন্তু একটাকে যা ধরবো অপরটাকে তার নেগেটিভ ধরতে হবে, তাহলেই এই রেজাল্টটাকে আমরা কাউন্টার এক্সাম্পল দিতে পারবো। কারণ তাতে করে কি হচ্ছে, এটা ওয়ানের মড আসছে, এটা মাইনাস ওয়ানের মড আসছে। এটা কখন, এটা হচ্ছে আর এর ক্ষেত্রে, না এটা হচ্ছে কিউ এর ক্ষেত্রে, আর এটা হচ্ছে আর মাইনাস কিউ এর ক্ষেত্রে। তার মানে ওয়ানের মড কত, ওয়ান, মাইনাস ওয়ানের মড কত, সেটাও ওয়ান। মানে এক্স এর ভ্যালু যখন রেশনাল তখনও সেটা ওয়ান দিচ্ছে, এক্স এর ভ্যালু যখন ইরেশনাল তখনও সেটা ওয়ান দিচ্ছে। তার মানে আর রেশনাল ইরেশনাল মিলিয়েই তো গোটা রিয়েল নাম্বারের সেটটা ফর্ম করে যায়। তার মানে ফর এনি রিয়েল নাম্বার সেটা ওয়ানই দিচ্ছে। সমস্ত রিয়েল নাম্বারের জন্য এফ এক্স এর ভ্যালুটা কিন্তু, মড এফ এক্স এর ভ্যালুটা কিন্তু ওয়ান, অর্থাৎ মড এফটা কিন্তু একটা কনস্ট্যান্ট ফাংশনে পরিণত হয়ে গেল, একটা ধ্রুবক অপেক্ষক বা একটা কনস্ট্যান্ট ফাংশনে পরিণত হয়ে গেল। এবং একটা কনস্ট্যান্ট ফাংশন ইজ অলওয়েজ কন্টিনিউয়াস, প্রতিটা পয়েন্টে কন্টিনিউয়াস, বিকজ কনস্ট্যান্ট ফাংশন ইজ এ পলিনোমিয়াল ফাংশন। কনস্ট্যান্ট ফাংশন হলো একটা পলিনোমিয়াল ফাংশন বা বহুপদী অপেক্ষক, যেটা কিনা এক্স এর সমস্ত ভ্যালুতে কন্টিনিউয়াস হয়। পলিনোমিয়াল ফাংশনের কন্টিনিউটি আর আলাদা করে চেক করতে হয় না, সে এমনিতেই কন্টিনিউয়াস হয়। তাহলে দেয়ার ফোর mod f is a constant function that is a polynomial function on R। ঠিক আছে, একটা কনস্ট্যান্ট ফাংশন বা পলিনোমিয়াল ফাংশন হয়ে যাচ্ছে, কিংবা এটাকে আমি ইমপ্লাইজ দিয়েও বলতে পারি, তাহলে লেখাটা আরো সুন্দর হবে। যেভাবে যা লিখিয়ে দেবো সেরকম ভাবে লিখতে পারলে পরীক্ষাতে একটা নাম্বারও কাটার জায়গা থাকবে না, একদম গুছিয়ে প্রতিটা যা যা কনসেপচুয়াল ভাবে করা থাকবে এইভাবে লিখে আসতে হয় পরীক্ষাতে। তো দিস ইমপ্লাইজ এ পলিনোমিয়াল ফাংশন on R, and a polynomial function is always continuous। এটা পলিনোমিয়াল ফাংশন সব সময় সেটা কন্টিনিউয়াস হয়। এই ডিরিচলেট ফাংশন যেমন কোথাওই কন্টিনিউয়াস হয় না, এই পলিনোমিয়াল ফাংশন আবার কোথাওই ডিসকন্টিনিউয়াস হয় না। ঠিক আছে, এই কথাগুলোকে মাথার মধ্যে রাখতে হবে, মাথায় ভাবতে হবে, গল্পের মতো করে রিয়েলটাকে পড়তে হবে, নাহলে কিন্তু রিয়েল অ্যানালিস্টদের কঠিন লাগবে। যেমন আগেরটা বললাম, ডিরিচলেট ফাংশন কোথাওই ডিসকন্টিনিউ, মানে কোথাও কন্টিনিউয়াস হতে পারে না, প্রতিটা পয়েন্ট ডিসকন্টিনিউয়াস, সেরকম পলিনোমিয়াল ফাংশন আবার কোথাও ডিসকন্টিনিউয়াস হয় না, ইচ অ্যান্ড এভরি পয়েন্ট সেটা কন্টিনিউয়াস হয়। কারণ মড এফটা কন্টিনিউয়াস হলো, কিন্তু এফটা যেটা ধরেছিলাম সে কিন্তু নিজে ডিসকন্টিনিউয়াস ছিল। ঠিক আছে, তার মানে দিস ইমপ্লাইজ মড এফ ইজ কন্টিনিউয়াস at any point on R
ঠিক আছে, তার মানে এখান থেকে যে প্রমাণ হয়ে গেল মড এফটা কন্টিনিউয়াস কিন্তু এফটা কন্টিনিউয়াস নয়। তো এটা ছিল হচ্ছে কাউন্টার এক্সাম্পল ফর দি ফার্স্ট রেজাল্ট। ব্যাস, এবার আমরা চলে আসবো হচ্ছে সেকেন্ড রেজাল্টে। সেকেন্ড যে রেজাল্ট আমাদের প্রমাণ করতে বলেছে সেটা কি বলেছে, যে কে ইন্টু এফ, কে যদি কোনো কনস্ট্যান্ট হয় অর্থাৎ কে যদি কোনো স্কেলার হয়, অর্থাৎ কে যদি কোনো কনস্ট্যান্ট বা স্কেলার বলতে পারি, অর্থাৎ কে যদি কোনো রিয়েল নাম্বার হয়, যে কোনো রিয়েল নাম্বার হয়, তাহলে মড এফ কন্টিনিউয়াস হলে, মানে এফটা কন্টিনিউয়াস হলে কে এফটাও কিন্তু কন্টিনিউয়াস হবে। এফ কন্টিনিউয়াস হলে কিন্তু কে ইন্টু এফটাও কন্টিনিউয়াস হবে, অর্থাৎ এফটা ধর, এফ এক্সটা ধর আমার কাছে এক্স স্কোয়ার, তো এক্স স্কোয়ার তো অবভিয়াসলি কন্টিনিউয়াস ফাংশন, তার মানে বলছে 2f বা 3f বা যা খুশি এফ, ঠিক আছে, সেটা আমি 5f ও বলতে পারি। 5f এক্স মানে কি 5x স্কোয়ার, সেটা কি ডিসকন্টিনিউয়াস হবে? সেটা ডিসকন্টিনিউয়াস হবে না, সেটাও কন্টিনিউয়াসই হবে, প্রমাণ করতে বলছে। কিন্তু উল্টোটা সত্যি নয়, উল্টোটা নাও হতে পারে। তো এটা হচ্ছে প্রথম 2 নম্বরে, মানে 2 নম্বরের যে রেজাল্টটা তার কাজ। 2 নম্বরটাতে কি করতে বলেছে সেটা হচ্ছে উদাহরণের মাধ্যমে বললাম, কিন্তু আমাদের এবার কি করতে হবে, জেনারেলাইজ প্রমাণ করতে হবে। এবং জেনারেলাইজ প্রমাণ করার ক্ষেত্রে আমাদের এইটুখানি জায়গা পুনরায় লাগবে, আবারও কিন্তু এইটুখানি জায়গায় আমাদের প্রয়োজন পড়বেই। আমি আর এইটার ক্ষেত্রে পুরোটা নিচ্ছি না, জাস্ট এইটুখানি নিয়েই বলছি। আগেরটা প্রথম প্রমাণটা ছিল বলে আমি কি কিভাবে ভাঙা যায় সেটা বলেছিলাম। এটা হচ্ছে দ্বিতীয় প্রমাণটার জন্য লিখছি। যদি লেখা একটু বাদ চলে যায় তো কোনো অসুবিধা নেই, যতটা সম্ভব লেখার চেষ্টা কর। লেখা যদি বাদ যায় আমি পিডিএফটা অবশ্যই আমাকে বলবি, আমি দিয়ে দেবো। তো সিন্স এফ ইজ হ্যাঁ স্যার, এটা কন্টিনিউয়াস অ্যাট এক্স পিডিএফটা ইকুয়ালস দিয়ে টু, পিডিএফটা একটু হ্যাঁ দিয়ে নাহলে দিবেন। লেখাগুলো যেহেতু এবার একটু এরপরের যেগুলো রয়েছে সেগুলো একটু কপি করার ব্যাপার রয়েছে, কারণ একই জিনিস বারবার করে আসবে। তো সেই জায়গাগুলো আমি পিডিএফটা দিয়ে দিলেই ভালো হবে, কারণ আমি নয় তাড়াতাড়ি করে কপি করে ফেলবো, কিন্তু তো তো আবার ওখানে লিখতে গেলে টাইম লাগবে। আচ্ছা, তো 2 নম্বরে যেটা রয়েছে সেটা আমাদের তাহলে এই প্রমাণটাতে আসছে যে সিন্স এফ ইজ কন্টিনিউয়াস অ্যাট এক্স ইকুয়ালস টু এ belongs to S, তার মানে corresponding to arbitrarily chosen epsilon greater than 0 there exists delta greater than 0 such that modulus of fx minus f is less than epsilon for all x belongs to S intersection a এ ডেল্টা। এই জিনিসটুকু একদম মুখস্থের মতো করে রাখতে হবে, মনে রেখে দিতে হবে একদম কন্টিনিউটির ডেফিনেশন, যে ফাংশনটা এই পয়েন্টে কন্টিনিউয়াস হলে কি হয়, সেখানে হয় হচ্ছে corresponding to arbitrarily chosen epsilon greater than 0 there exists delta greater than 0 such that mod of fx minus fa is less than epsilon for all x belongs to S intersection n এ ডেল্টা। ঠিক আছে, এইটুখানি একদম মুখস্থ রাখতে হবে, মনে রাখতে হবে। এবার এই এপসাইলনটাকে আমি কখনো কখনো বিভিন্ন রকম ভাবে একটু অ্যাডজাস্ট করে নেবো, যেমন ডিফারেন্সিয়াল ইকুয়েশন সমাধানের ক্ষেত্রে আমরা আরবিটারি কনস্ট্যান্টটাকে একটু এদিক ওদিক করে নিই যাতে করে রেজাল্টটা ভালো আসে অ্যাট লাস্ট। সেরকমই লাস্টে গিয়ে যাতে এপসাইলন আসে তার জন্য প্রথম দিকে আমরা একটু কম্প্রোমাইজ করব, প্রথম দিকে এপসাইলন না লিখে বিভিন্ন রকম ফর্মে লিখবো, যেটাতে আমার সুবিধা হবে, যাতে করে লাস্টে কেটে কুটে এপসাইলন আসে। এবং তার জন্য কি আসতে পারে সেটা একটু ব্যাকে ভেবে নিতে হবে, নাহলে আমরা হুটপাট এপসাইলনের সঙ্গে কিছু গুণ করলে তো লাভ হবে না, উল্টো জটিল লাগবে দেখতে তখন। যেমন এক্ষেত্রে আমি যেটা গুণ করছি, কি গুণ করছি নাহলে পরেই বলবো, এখানে একটা জিনিস আমি গুণ করব, সেটা কত গুণ করব এখন লিখছি না, সেটা পরের লাইনটা করার পর বলছি। আমাকে প্রমাণ করতে হবে কেএফটা কন্টিনিউয়াস হবে। তাহলে কেএফটা যদি কন্টিনিউয়াস হয় তাহলে মডুলাস অফ কেএফ, আমি যদি এই জিনিসটাকে এপসাইলনের থেকে ছোট দেখিয়ে দিতে পারি তাহলে তো আমাদের প্রমাণটা হয়ে গেল। কেএফ কন্টিনিউয়াস হলে এরকম হয়, তাহলে কেএফটাকে কন্টিনিউয়াস দেখানোর জন্য কি করতে হবে, কেএফ এক্স মাইনাস কেএফ এ লেস দ্যান এপসাইলন দেখাতে হবে, তাই তো? তাহলে দিস ইকুয়ালস টু আমরা লিখতে পারি কে ইন্টু এফ এক্স মাইনাস কে ইন্টু এফ অফ এ
হুইচ ইজ ইকুয়ালস টু মডিউলাস অফ কে, যদি কনস্ট্যান্টটাকে কমন নিয়ে বাইরে পাঠিয়ে দিই তাহলে মডিউলাস অফ কে ইন্টু এফ এক্স মাইনাস এফ এ, এরকম আসবে, এফ এক্স মাইনাস এফ এ চলে আসবে। এবং এখানে যেহেতু কত রয়েছে, এখানে এপসাইলন রয়েছে, কত আছে, এপসাইলন আছে, তাহলে এখানে যদি আমি এপসাইলনটাকে বসিয়েই দিই তাহলে কি আসবে, এখান থেকে যদি আমি এপসাইলনটাকে বসিয়ে দিই তাহলে কি আসবে। এখানে সবচেয়ে সুবিধা হয় একটা, প্রথম কেসে আমরা কেটাকে নট ইকুয়ালস টু 1 মানে 0 করে নিচ্ছি। লেট দুটো কেস করব, কেটা যদি 0 না হয় তাহলে কি করব, আর কেটা 0 হলে কি হবে সেটাও আমি দেখাবো। ঠিক আছে, তো তাহলে কে যদি 0 না হয় তাহলে আমরা এখানে এপসাইলন নিচে একটা কে দিয়ে, মড কে দিয়ে আমি ভাগ করে নিচ্ছি। তাতে কি সুবিধা হবে, এইখানটাতে আমি এপসাইলনটাকে আনতে পারবো। ঠিক আছে, যেহেতু কেটা 0 নয় তাই মড কে দিয়ে ভাগ করতে আমাদের কোনো অসুবিধা নেই, কারণ কে তো 0 নয়, নিচে 0 আসার কোনো চান্স নেই। তাহলে হুইচ ইজ লেস দেন, মড কে তো রয়েছে এখানে, আর এইটা এই যে কোয়ান্টিটিটা সেটা কার থেকে ছোট, এপসাইলন বাই মড কে থেকে ছোট, অর্থাৎ এপসাইলন ডিভাইডেড বাই মডুলাস অফ কে। দেন মডুলাস অফ কে কেটে গিয়ে এপসাইলনটা আসছে, কখন আসছে, ফর অল এক্স বিলংস টু এস ইন্টারসেকশন এন এ ডেল্টা। তাই তো, এই জিনিসটা কখন হচ্ছে, যখন এটা হচ্ছে। তার মানে এখানে যে ইকুয়ালস টু এপসাইলন লিখছি সেটা কখন, যখন এই কন্ডিশনটা হোল্ড করবে। তাহলে দেয়ার ফোর তার মানে কেএফ ইজ কন্টিনিউয়াস, দেয়ার ফোর কেএফ ইজ কন্টিনিউয়াস at x equals to a when k not equals to 0। এবার বলতেই পারিস যে কেটা তো 0 না হলে তার জন্য প্রমাণ করলাম, কিন্তু আমি তো ওখানে বলেছি কেটা যে কোনো কনস্ট্যান্ট হতে পারে, কেটা যে কোনো রিয়েল নাম্বার হতে পারে। কিন্তু এই যে প্রমাণটা আমি করলাম সেটা তো কে নন জিরোর জন্য করলাম, তার মানে জিরোর জন্য কি ঘটবে, জিরোর জন্য কি এটা হোল্ড করবে না, অবশ্যই করবে। জিরোর জন্য হোল্ড করবে সেটা আলাদা করে বলতে হবে। আমি চাইলেই একসঙ্গে বলতে পারতাম, কিন্তু একসঙ্গে বলার ক্ষেত্রে যে গন্ডগোলটা হতো সেটা কিন্তু এই জায়গাটাতে হতো। আমরা কিন্তু এই কাজটা করতে পারতাম না যদি কেটা 0 ধরে নিতাম। ঠিক আছে, তখন কিন্তু মডকে দিয়ে ভাগ করা পসিবল হতো না, কারণ নিচে 0 চলে আসতো তার মানে। তাই জিরোর কেসটা আমি আলাদা করে এক লাইনে বলে দিচ্ছি। জিরোর কেসটা তেমন কিছু নয়, জিরোর কেসটা জাস্ট একদম ট্রিভিয়াল একটা কেস, যে ইফ কে ইকুয়ালস টু 0 দেন কেএফ এক্স, এই যে ফাংশনটা সেটা কত, সেটা হতো কে ইন্টু এফ এক্স, এবং কেটা কত, কেটা হচ্ছে এখানে 0, তার মানে 0 ইন্টু এফ এক্স, তার মানে 0, 0 দিয়ে এফ এক্স গুণ করলে 0ই তো হবে। ফর অল এক্স বিলংস টু, যেটা ডোমেন সেটা হচ্ছে এস। ঠিক আছে, তার মানে দিস ইমপ্লাইজ কে এফ এর ভ্যালুটা পুরোপুরি 0 হয়ে যাচ্ছে, অর্থাৎ কে এফ ইজ এ কনস্ট্যান্ট ফাংশন। 0 হচ্ছে তো, কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে তো পুরো। আর কনস্ট্যান্ট ফাংশনের গল্প তো একটু আগেই বললাম, ইজ এ কনস্ট্যান্ট ফাংশন অন এস, দিস ইমপ্লাইজ। আর কনস্ট্যান্ট ফাংশন কিন্তু অলওয়েজ কন্টিনিউয়াস হয়, কনস্ট্যান্ট ফাংশন কিন্তু অলওয়েজই মানে কন্টিনিউয়াস হয়ে যাবে, সেক্ষেত্রে আর বলার কিছু থাকে না। তাই তো, অলওয়েজ সেটা কন্টিনিউয়াস হবে। তাহলে kf is a constant function on s, this implies kf is continuous on s। ঠিক আছে, দ্যাট ইজ s এর উপরই কন্টিনিউয়াস হয়ে যাচ্ছে, সেখানে আর একটা পয়েন্টে কি হবে, দ্যাট ইজ at x equals to a। এই kf টা যেহেতু s এ কন্টিনিউয়াস ফাংশন হয়ে যাচ্ছে, তার মানে kf টা কিন্তু s এর উপরই কন্টিনিউয়াস হয়ে যাচ্ছে, আর s এর উপর কন্টিনিউয়াস মানে s এর প্রতিটা পয়েন্টে কন্টিনিউয়াস। কোন একটা ফাংশন প্রতিটা পয়েন্টে যদি কন্টিনিউয়াস হয় একটা সেটে, তখনই বলা যায় যে সেটা ওই সেটের উপর কন্টিনিউয়াস। ঠিক আছে, একটা পয়েন্টেও যদি ডিসকন্টিনিউটি থাকে তাহলে বলতে পারবো না আমরা কখনো যে কন্টিনিউয়াস অন এস।
ঠিক আছে, তার মানে কন্টিনিউয়াস অন এস হয়ে যাচ্ছে যেহেতু এখানে, তার মানে এক্স এর যে কোনো একটা পয়েন্টে তো কন্টিনিউয়াস হবেই, এই পয়েন্টেও তো কন্টিনিউয়াস হবেই। তাহলে দুটো রেজাল্টই মানে দুটো কেসই হয়ে গেল, কেটা জিরো হলে কি হবে, নন জিরো হলে কি হবে, এবং উভয় ক্ষেত্রেই আমরা দেখতে পাচ্ছি যে কেএফটা কিন্তু কন্টিনিউয়াসই হবে। তো সেটা লাস্টে আমরা লিখতেই পারি, দেয়ার ফোর ইন এনি কেস, therefore in any case kf is continuous at x equals to a if f is continuous at x equals to a। কিন্তু ব্যাপার হচ্ছে এই ফাংশনটাও, এই যে ফাংশনটা সেটাও কোনো পয়েন্টে মানে এটার উল্টোটা, মানে এই থিওরেমটারও উল্টোটা সত্যি নয়, এই থিওরেমটার উল্টোটাও কিন্তু সত্যি নয়। রেজাল্টটা তো ঠিকঠাক, কিন্তু এর কনভার্সটা কিন্তু একদমই ট্রু নয়। ঠিক আছে, সেটার জন্য আমরা এই একই ফাংশন নিয়ে করব যাতে বুঝতে কোথাও সমস্যা না হয়। এক একটা রেজাল্টের জন্য এক এক রকম ফাংশন আমরা এখানে ইউজ করব না, যে ফাংশনটা ইউজ করছি চেষ্টা করব যতদূর সম্ভব একই ফাংশন ইউজ করে করার। আমি এখানেও এই ফাংশন দিয়েই কাউন্টার এক্সাম্পল দেব। ঠিক আছে, কি ফাংশনটা নিয়েছি, এখানে কনভার্সটা ট্রু নয় মানে হচ্ছে, কনভার্সটা ট্রু নয় মানে এটা কি, যদি কেএফটা কন্টিনিউয়াস হয় তার মানে কিন্তু ইমপ্লাই করবে না এফটা কন্টিনিউয়াস, এটাই হচ্ছে এখানকার কনভার্সের স্টেটমেন্ট। তো তার জন্য পুনরায় আমি একই ফাংশনকে নিয়েছি, সেটা হচ্ছে ডিজিটাল টাইপ ফাংশন, যে ফাংশনটা নিয়েছিলাম ওয়ান এবং -1, রেশনাল ভ্যালুর জন্য ওয়ান এবং ইরেশনাল ভ্যালুর জন্য -1, এবং সেই ফাংশনটা ডিসকন্টিনিউয়াস at any real number, discontinuous at any real number, তাহলে যে কোনো পয়েন্টে এটা ডিসকন্টিনিউয়াস, যে কোনো পয়েন্টে ফাংশনটা ডিসকন্টিনিউয়াস, কিন্তু এটার ক্ষেত্রে কেএফটা যে ডিসকন্টিনিউয়াস নয় সেটা আমি দেখাতে চাইছি। ঠিক আছে, তো তার জন্য আমি যেটা করতে চাই সেটা হচ্ছে কে এর ভ্যালু যদি নিই আমি জিরো, যে ইফ কে ইকুয়ালস টু জিরো, দেন kf x is equals to k into fx that is equals to 0 into fx। এবার fx মানে কত, fx মানে তো এই ফাংশনটা, তাই তো, fx মানে তো এই ফাংশনটা, তার মানে জিরোটা, জিরোটা ওয়ানের সঙ্গেও গুণ হবে, আবার জিরোটা -1 এর সঙ্গেও গুণ হবে। জিরোটা কখন ওয়ানের সঙ্গে গুণ হবে, যখন এক্সটা রেশনাল, আর এক্সটাই যখন ইরেশনাল তখন -1 এর সঙ্গে গুণ হবে। কিন্তু যাই গুণ করি না কেন সেটা তো ওভারঅল জিরোই দেবে। এটাকে ভেঙে না লিখে ডাইরেক্টও লেখা যেতে পারতো, মানে কেউ যদি বলে যে না এরকম লিখবো না, ডাইরেক্ট এখানে আগের যেটা আমি থিওরির মধ্যে করলাম যে জিরো এফ করে জিরো করে দেবো একবারে, এই ফাংশনটাকে উল্লেখই করবো না, সেটাও হতে পারে, কোনো অসুবিধা তাতে নেই। তার মানে উভয় ক্ষেত্রেই জিরো দিচ্ছে, রেশনালের জন্য জিরো, ইরেশনালের জন্য জিরো, তার মানে যে কোনো রিয়েল নাম্বারের জন্যই ভ্যালুটা জিরো, যে কোনো রিয়েল নাম্বারের জন্যই ফাংশনটার ভ্যালু কিন্তু শূন্য, ফর এনি রিয়েল নাম্বার। তার মানে দেয়ার ফোর, যে কোনো রিয়েল নাম্বারের ক্ষেত্রে যদি ফাংশনটার ভ্যালু শূন্যই হয়ে যায় তাহলে ফাংশনটা কনস্ট্যান্ট ফাংশনে পরিণত হয়ে যাচ্ছে। দেয়ার ফোর a kf is a constant function, kf is a constant function on R, this implies
কনস্ট্যান্ট ফাংশন মানেই সেটা কি বলেছি, পলিনোমিয়াল ফাংশন, এবং পলিনোমিয়াল ফাংশন মানেই কন্টিনিউয়াস ফাংশন। তাহলে কেএফ ইজ এ polynomial function on R, and a polynomial function is continuous on R, পুরো রিয়েল নাম্বারই কন্টিনিউয়াস হয়, তার মানে কেএফ ও কন্টিনিউয়াস। কেএফ নিজেই যেহেতু পলিনোমিয়াল ফাংশন, তার মানে সেই কন্টিনিউয়াস ফাংশন অন আর। তার মানে বুঝতেই পারছি কেএফটা কন্টিনিউয়াস হলো যদি কে এর ভ্যালু 0 হয়, যখন কে এর ভ্যালু 0, when k equals to 0। অথচ এফটা নিজে কিন্তু ডিসকন্টিনিউয়াস ছিল, তার মানে কেএফটা কন্টিনিউয়াস হলেই যে এফটা ডিসকন্টিনিউয়াস হবে, কেএফ কন্টিনিউয়াস মানেই যে এফ কন্টিনিউয়াস, তার কোনো গ্যারান্টি নেই। কিন্তু উল্টোটা সত্যি, সেটা তো আমরা প্রমাণ করলাম যে এফ কন্টিনিউয়াস হলে কেএফটা ঠিক ছিল, কিন্তু কেএফ কন্টিনিউটি হওয়ার উপর এফ এর কন্টিনিউটি কোনোভাবেই ডিপেন্ড করছে না। ঠিক আছে, তাহলে এই ছিল হচ্ছে সেকেন্ড রেজাল্টটা, এটাই হচ্ছে আমাদের সেকেন্ড রেজাল্টটা। এবার চলে আসবো হচ্ছে এতক্ষণ যেগুলো করলাম সেগুলো হচ্ছে একটা মাত্র ফাংশন নিয়ে কাজ হয়েছে, অর্থাৎ এফ তো এফ, জি তো জি। এই পুরো যে রেজাল্ট গুলো করলাম জি এর উপরেও একইভাবে অ্যাপ্লিকেবল, কারণ জিটাও নিজেও কন্টিনিউয়াস বলা রয়েছে কোয়েশ্চেনে। জি ইজ কন্টিনিউয়াস অন এস বা অ্যাট এনি পয়েন্ট এ অন এস, ফলে জি এর উপরও মড জি কন্টিনিউয়াস হবে, কে ইন্টু জি সেটাও কন্টিনিউয়াস হবে। ঠিক আছে, কিন্তু এবার আমরা যেটা করব 3 নম্বর থেকে, সেটা হচ্ছে এফ এবং জি এর কিছু কম্বিনেশন, কিছু লিনিয়ার কম্বিনেশন, কিংবা তাদের মাল্টিপ্লিকেশন, কিংবা তাদের সাবট্রাকশন, কিংবা তাদের সুপ্রিমাম ইনফিমামের উপর আমরা এই অ্যালজেব্রা অফ কন্টিনিউটি অ্যাপ্লাই করতে চাইছি, বা কন্টিনিউটি ডেফিনেশন অ্যাপ্লাই করে দেখাবো যে সেটা ফাংশনগুলো কন্টিনিউয়াস হবে। এবং তারপরে সেটাও দেখাবো যে কোনোটারই কিন্তু কনভার্সটা ট্রু নয়। ঠিক আছে, কনভার্স অফ অ্যাভাব রেজাল্ট আর নট ইন জেনারেল ট্রু বলাই রয়েছে এখানে। তো যাই হোক, আমরা এফ প্লাস ডিতে চলে আসি এবার। এফ প্লাস ডিটা কন্টিনিউয়াস হবে কি হবে না সেটার উপর ডিপেন্ড করবে এবার। তাহলে 3 নম্বর প্রমাণটা, since f is continuous as at x equals to a belongs to s, since f is continuous at x equals to a belongs to s, তার মানে কন্ডিশনটা কি বা ডেফিনেশনটা কি, যে corresponding to arbitrarily chosen epsilon greater than 0 there exists delta greater than 0 such that mod of fx minus fa is less than epsilon। এই তো এটাই ডেফিনেশন। তো সেই ডেফিনেশনটা এবার আমরা এখানে অ্যাপ্লাই করব। যে corresponding to arbitrarily chosen epsilon greater than 0, এবার যেহেতু আমাদের এখানে ফাংশন একটা নেই দুটো রয়েছে, একটার বদলে দুটো ফাংশন এখানে যেহেতু রয়েছে, প্রেজেন্ট রয়েছে, তাই জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে ডেল্টার পরিবর্তে ডেল্টা ওয়ান এফ এর জন্য ধরবো, ডেল্টা টু ধরবো হচ্ছে এফ টু মানে জি ফাংশনের জন্য। তাহলে corresponding to arbitrarily chosen epsilon greater than 0 there exists delta 1 greater than 0 such that modulus of fx minus fa is less than epsilon। যেহেতু যোগ বিয়োগের ব্যাপার রয়েছে, আমি একটা বাই টু করছি, যাতে করে যোগ করলে এপসাইলন বাই টু যোগ হয়, লাস্টে গিয়ে এপসাইলনটা আসে।
লাস্টে যদি কেউ ভালো অ্যান্সার আনতে চায় তাহলে কিন্তু লাস্টে এপসাইলন আনতে চাইলে প্রথম দিকে একটু এপসাইলনকে অ্যাডজাস্ট করতে হবে। তার জন্য অবশ্যই একটু ভেবে নিতে হবে যে লাস্টে কি আসতে পারলে আমরা এখানে অ্যাডজাস্টটা কিরকম হবে। যেমন আমরা বুঝতে পারছি যে এফ এবং জি যখন যোগ করবো তখন এপসাইলন বাই টু প্লাস এপসাইলন বাই টু করলে তাহলে এপসাইলনটা আসবে। তাহলে আমি এখানে এপসাইলন বাই টু ধরে রাখি, ঠিক আছে। কিন্তু এরকম ধরতেই হবে এরকম কোনো কথা নেই, কেউ যদি এখানে এপসাইলন ধরে লাস্টে গিয়ে টু এপসাইলন আসবে, এবং সেক্ষেত্রে লিখতে হবে যেহেতু এপসাইলন আরবিটারি তাই টু এপসাইলন আরবিটারি, ফলে রেজাল্টটা এমনিতেই হোল্ড করবে। সেটা আমরা অবশ্যই সেক্ষেত্রে লিখবো যদি কি অ্যাডজাস্ট করতে হবে বুঝতে না পারি, ঠিক আছে। তো mod of fx minus fa is less than epsilon by 2 for all x belongs to s intersection na delta 1। আগের ডেফিনেশনটাই, শুধুমাত্র ডেল্টার পরিবর্তে ডেল্টা 1 আমরা ইউজ করছি এখানে। আচ্ছা, তো এখানে এটাকে আমি যদি 1 নম্বর নাম দিয়ে রাখছি, আবার সেম ভাবে ফাংশনটা কিন্তু জি ফাংশনটাও কন্টিনিউয়াস অন এস, তাহলে আবার লিখি সিন্স জি ইজ কন্টিনিউয়াস অন এস, বা কন্টিনিউয়াস অন এস না, কন্টিনিউয়াস অ্যাট এক্স ইকুয়ালস টু এ। continuous at x equals to a belongs to s, this implies, তাহলে সেখানে আমরা কি কনক্লুশন করতে পারবো, কন্ডিশনটা কি অ্যাপ্লাই করব, এই একই করেসপন্ডিং টু আরবিট্রারি চোজেন এপসিলন গ্রেটার দ্যান 0 দেয়ার ইজ ডেল্টা 2 গ্রেটার দ্যান 0 করতে হবে, আর এফ এর পরিবর্তে জি ইউজ করতে হবে। কিন্তু এপসিলনটা কিন্তু চেঞ্জ করা যাবে না, এপসিলনের ক্ষেত্রে কিন্তু এপসিলন 1 একবার 2 একবার সেটা করা যায় না। যে আরবিট্রারি এপসিলনটা করব সেটাকেই অ্যাজ ইট ইজ পুরো থিওরামটার মধ্যে রাখতে হবে। তা না হলে কিন্তু এপসিলন যদি চেঞ্জ করি, আমরা রেজাল্ট গুলোকে যে মার্চ করে যে যোগটা নিয়ে আসবো সেটা কিন্তু আনতে পারবো না যদি এপসিলনটাকে চেঞ্জ করি। ডেল্টাটা আমি ডেল্টার দরকার পড়লে আমি মিনিমাম নিয়ে নেবো, ম্যাক্সিমাম নিয়ে নেবো, যেটা দরকার পড়বে সেটা নিয়ে নিতে পারবো। কিন্তু এপসিলনটাকে যদি চেঞ্জ করে নিই এপসিলন 1 এপসিলন 2 করে করে, তাহলে কিন্তু পুরো রেজাল্ট গুলোকে আমরা মার্জই করতে পারবো না, ঠিক আছে। একটা সিঙ্গেল এপসিলনের আন্ডারে এফ এর ক্ষেত্রে যে ডেল্টা আসছে, জি এর ক্ষেত্রে যে ডেল্টাটা আসছে, তাদের মিনিমাম নিলে কিন্তু কাজ হয়ে যাবে। কিন্তু এপসাইলনই যদি চেঞ্জ করে দিই তাহলে ডেল্টার আর মিনিমাম ম্যাক্সিমাম নিয়ে কোনো কাজ নেই, কারণ ডেল্টার সঙ্গে যে যার উপর ডিপেন্ড করে এসছে সে নিজেই আলাদা, ফলে রেজাল্ট গুলো মার্চ করতে পারবো না, যোগও করতে পারবো না। সেই জায়গাটা খুব কনসাসলি আমাদের করতে হবে যে ডেল্টা 1 নিচ্ছে মানে এপসাইলন 1 নেবো এমনটা নয়, এপসাইলনটা উভয় ক্ষেত্রেই সেম। তাই আমি এখানে লেখাটা একটু চেঞ্জ করে দিই, যে করেসপন্ডিং টু আরবিট্রারি চোজেন আর লিখছি না, যেহেতু চুজ করা হয়েই গেছে। আমরা যেটা করবো সেটা হচ্ছে করেসপন্ডিং টু অ্যাভাব চোজেন এপসাইলন করে দিচ্ছি, অর্থাৎ এপসাইলন তো আগে চুজ করা হয়ে গেছে। এবং যেহেতু এটা জি এর জন্য কাজ হচ্ছে তাই ডেল্টা 2 গ্রেটার দ্যান 0 করে দিই। mod of gx minus ga less than epsilon by 2 for all x belongs to s intersection n a delta 2। এবং আমাদের এবার কি করতে হবে, ডেল্টা 1 ডেল্টা 2 মিনিমামটা নিলে সেম ডেল্টার আন্ডারে নিয়ে আসতে হবে, ডেল্টাটাকে সেম আন্ডারে নিয়ে আসতে হবে। তাহলে লেট ডেল্টা ইকুয়ালস টু মিনিমাম অফ ডেল্টা 1 ডেল্টা 2। কারণ এন এ ডেল্টা মানেটা কি, এন এ ডেল্টা মানে হচ্ছে এ মাইনাস ডেল্টা 1 থেকে এ প্লাস ডেল্টা 1। এন এ ডেল্টা 2 মানেটা কি, এ মাইনাস ডেল্টা 2 থেকে এ প্লাস ডেল্টা 2। অর্থাৎ এটা ডেল্টা 1 রেডিয়াসের একটা নেভারহুড, আর এটা হচ্ছে ডেল্টা 2 নেভারহুডের, ডেল্টা 2 রেডিয়াসের নেভারহুড। অর্থাৎ ডেল্টা 1 এবং ডেল্টা 2 এই দুটো রেডিয়াসের নেভারহুডের মধ্যে এইটা হোল্ড করছে এবং এইটা হোল্ড করছে, ঠিক আছে। যখন এক্স এর ভ্যালুটা এ মাইনাস ডেল্টা 1 থেকে এ প্লাস ডেল্টা 1 এর মধ্যে রয়েছে, অর্থাৎ ডেল্টা 1 রেডিয়াসের একটা নেভারহুডের মধ্যে রয়েছে, তখন এটা হোল্ড করছে। অন্যদিকে যখন এক্স এর ভ্যালুটা ডেল্টা 2 নেভারহুডের কোনো
মানে রেডিয়াসের কোনো নেবারহুডের মধ্যে রয়েছে, তখন এই 2 নম্বর কন্ডিশনটা হোল্ড করছে। তাহলে দুজনের মধ্যেই ডেল্টা ওয়ান এবং ডেল্টা টুর মধ্যে যেটা মিনিমাম ভ্যালু, যেটা কম ভ্যালু, সেই কম রেডিয়াসের জন্য দুটোই হোল্ড করছে, তাই তো? দুটো কোথায় হোল্ড করছে সেটা আমাকে দেখতে হবে। ধরলাম 2 রেডিয়াসের সার্কেলের জন্য, 2 রেডিয়াসের একটা সার্কেলের জন্য প্রথম কন্ডিশনটা হোল্ড করছে, আর 4 রেডিয়াসের সার্কেলের জন্য সেকেন্ড কন্ডিশনটা হোল্ড করছে। তো আমি কোন কন্ডিশনটা, কোন ভ্যালুটা নেব, কোন রেডিয়াসের জন্য দুটোই হোল্ড করবে? নিশ্চয়ই বড়টার জন্য নয়, কারণ বড়টার জন্য কিন্তু সেকেন্ড কন্ডিশনটাই একমাত্র হোল্ড করছে, প্রথমটা করছে না বলছি। তাহলে কমন রিজিয়ন হচ্ছে যেটা ছোট সেটাই, অর্থাৎ যেটা ছোট রেডিয়াসের সার্কেল, ছোট রেডিয়াসের নেভারহুড, সেই ছোট রেডিয়াসের নেভারহুডের জন্য কিন্তু both the condition 1 and 2 hold good. Therefore, we have to choose the minimum value of delta 1 and delta 2, not maximum. And আমরা যদি চাই মিনিমামটাকে আরো ছোট করে নিতে পারি, এখানে একটা হাফ গুণ করতে পারি, একটা 1/200 গুণ করতে পারি, 1/5 গুণ করতে পারি, যা খুশি করতে পারি, ঠিক আছে? তবে 2 গুণ করতে পারি না, 2 গুণ করলে ডবল হয়ে যেতে পারে, সেক্ষেত্রে উল্টো গন্ডগোল হয়ে যাবে। কায়দা মারতে গেলেও ভেবেচিন্তে কায়দা মারতে হবে। যেমন হাফ করা যেতে পারে, তাহলে আরো ছোট হয়ে যাবে রেডিয়াসটা, কিন্তু 2 গুণ করলে কিন্তু বড় হয়ে যাবে উল্টো, তখন কিন্তু দুটো কন্ডিশন এট টাইম ওই জায়গাটা নাও হোল্ড করতে পারে। তো ডেল্টা ইকুয়ালস টু মিনিমাম অফ ডেল্টা 1 ডেল্টা 2 which is greater than 0, and from 1 and 2 we get by and for x belongs to S intersection NA delta, we have দুটো কন্ডিশনই সেম ভাবে হোল্ড করবে, অর্থাৎ এই কন্ডিশনটা অ্যাজ ওয়েল অ্যাজ এই কন্ডিশনটা, দুটো কন্ডিশনই সিমিলারলি হোল্ড করবে এখানে। তাহলে আমরা কি পাবো সেখান থেকে? উই হ্যাভ mod of fx minus fa less than epsilon by 2, and এটাও লেস দেন এপসিলন বাই 2। ব্যাস, এবার এই কন্ডিশনগুলোকে অ্যাপ্লাই করলেই আমাদের কাজ মিটে যাবে, ঠিক আছে? এগুলোকে অ্যাপ্লাই করলেই কিন্তু আমাদের কাজ মিটে যাবে। এটাকে যদি আমি 3 নম্বর বলি এখন, এটাকে যদি 4 নম্বর বলি, ব্যাস এখান থেকে আমরা পেয়ে যাব। তাহলে দেয়ার ফোর আমি কি করতে চাইছি, এফ প্লাস জি কে কন্টিনিউয়াস দেখাতে চাইছি, তাহলে এফ প্লাস জি অপারেটিং অন এস, এফ প্লাস জি অন এ। আমি যদি দেখাতে পারি এই জিনিসটা, এফটা কন্টিনিউয়াস হওয়ার জন্য এফ এক্স মাইনাস এফ এ, জিটা কন্টিনিউয়াস হওয়ার জন্য জি এক্স মাইনাস জি এ, তাহলে এফ প্লাস জিটা কন্টিনিউয়াস হওয়ার জন্য এফ প্লাস জি এক্স মাইনাস এফ প্লাস জি এ, সেটাকে এপসিলনের থেকে ছোট দেখাতে হবে। তো সেটা দেখানোর ক্ষেত্রে আগে একটু ব্রেক করে নিই। এটা মানে কি, এফ এক্স প্লাস জি এক্স মাইনাস এফ এ প্লাস জি এ, তার মানে কি এফ এক্স প্লাস জি এক্স, ব্র্যাকেট যদি তুলে দিই এখন, কোনো স্টেপ যদি এক্সট্রা মনে হয় সেটা জাম্প করলেই জাম্প করা যেতে পারে, কিন্তু করতে গিয়ে ভুল যেন না হয়ে যায়, কারণ একটা স্টেপ জাম্প করতে গিয়ে 10টা স্টেপে খাটনি কিন্তু বৃথা চলে যাবে তখন। তার মানে এফ এক্স মাইনাস এফ এ, এফ এর সঙ্গে এফটাকে নিই, প্লাস এরকম। এবার আমরা এখানে কি করব, ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি অ্যাপ্লাই করব, যেটা অতি পরিচিত একটা ইনইকুয়ালিটি, ক্লাস 11-12 থেকে আমরা করে আসছি, কিন্তু তখন অতটা প্রয়োজন পড়তো না, কিন্তু এখন তো প্রয়োজন আমাদের পড়বেই। সেটা হচ্ছে যে কোনো দুটো ভেক্টরের মডিউলাস করলে, সাম করে মডিউলাস করলে যেটা হবে সেটা ইন্ডিভিজুয়াল মডিউলাসের সামের থেকে কিন্তু ছোট অথবা সমান হবে। অর্থাৎ এই কনসেপ্টটা আমরা না জেনেই, এই ইনইকুয়ালিটিটা না জেনেই আমরা ছোটবেলায় কিন্তু নামটা না জেনে আমরা করে ফেলেছি। সেটা হচ্ছে সবসময় বলতাম একটা ত্রিভুজ আঁকতে গেলে দুটো বাহুর যোগফল তৃতীয় বাহুর থেকে অবশ্যই বড় হতে হবে, নাহলে ত্রিভুজটা আঁকতে পারবো না, এরকম বলতাম।
ঠিক আছে, সমান হলে কি হবে, ওই দুটো, এটা হচ্ছে বড় বাহুটা বা দুটো বাহুর যোগফলটা, সেক্ষেত্রে বড় বাহুটা এর উপর এসে সুপার ইম্পোজ করবে, মানে একটা লাইনে পরিণত হয়ে যাবে। পার্টিকুলার একটা যদি পারফেক্ট শেপের আমি যদি এখন ত্রিভুজ পেতে চাই, তাহলে অবশ্যই ইন্ডিভিজুয়াল যোগফলটাকে বড় হতে হবে। এই হচ্ছে স্বাভাবিক কথা। ইন্ডিভিজুয়াল যোগফলটা বড় হলে তাহলে কিন্তু একটু উপরে গ্যাপ থাকবে, একটু উচ্চতা থাকবে, ফলে আমরা ত্রিভুজটাকে পারফেক্টলি বুঝতে পারবো। তো যাই হোক, আমরা যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে, এটাই যদি এখন এখানে অ্যাপ্লাই করি, এটা হচ্ছে আমার কাছে এ ভেক্টরের মতো, এটাই হচ্ছে বি ভেক্টরের মতো। এটা শুধুমাত্র ভেক্টরের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল তা কিন্তু নয়, এটা কিন্তু কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে আমরা পড়েছিলাম মড অফ z1 প্লাস z2 ইজ লেস ইকুয়ালস টু মড z1 প্লাস মড অফ z2। ঠিক আছে, সেখানেও আমরা পড়েছি। তো যাই হোক, আমরা এবার এটার ক্ষেত্রে অ্যাপ্লাই করবো, ফাংশনের উপর অ্যাপ্লাই করলে সেটা এসে যাচ্ছে লেস ইকুয়ালস টু মডিউলাস অফ এফ এক্স মাইনাস এফ এ প্লাস মড অফ জি এক্স মাইনাস জি। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি। এই ঘটনাটিকে বলা হয় ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি। তো এবার এফ এক্স মাইনাস এফ এ কার থেকে ছোট, এপসিলন বাই টু এর থেকে ছোট, জি এক্স মাইনাস জি এ কার থেকে ছোট, এপসিলন বাই টু এর থেকে ছোট। কিন্তু কখন? সবসময় কিন্তু নয়, যখন এক্সটা এস ইন্টারসেকশন এন এর ডেল্টাতে থাকবে। যখন এসটা এস ইন্টারসেকশন এন এর ডেল্টাতে থাকবে, অর্থাৎ হুইচ ইজ লেস দ্যান এপসিলন বাই টু প্লাস এপসিলন বাই টু হোয়েন এভার, বা ফর অল লিখলেই হয়ে যায়, অত হোয়েন এভার লিখতে হবে না, ফর অল এক্স বিলংস টু এস ইন্টারসেকশন এন এ ডেল্টা, তার মানে হুইচ ইজ ইকুয়ালস টু এপসাইলন। তা আমরা যেটা বুঝতে পারছি, এই যে জিনিসটা, এই যে ফাংশনটা, সেটা কিন্তু লেস দ্যান এপসাইলন আসছে। কেন লেস দ্যান বলছি? ভিতরে ইকুয়ালিটি এসছে, লেস ইকুয়াল টু এসছে, আবার ইকুয়াল টু এসছে, আসুক। লেস দ্যান যখন স্ট্রিক্ট কোন একটা সাইন চলে আসবে, স্ট্রিক্ট যখন কোন একটা ইনইকুয়ালিটি চলে আসে মাঝখানে, তখন সেটাই ফাইনাল অ্যান্সারে তার মানে প্রায়োরিটি রাখে। ঠিক আছে, অন্য সিম্বল গুলোকে, অন্য সাইন গুলোকে কিন্তু সেই স্ট্রিক্ট যে ইনইকুয়ালিটি, সেটা লেস দ্যান হলে লেস দ্যান, গ্রেটার দ্যান হলে গ্রেটার দ্যান, সেটাই কিন্তু অন্যদেরকে ডমিনেটেড করে। ঠিক আছে, সেই কিন্তু ফাইনাল অ্যান্সারে প্রকাশ পায়। ইকুয়ালিটি আর তিনখানা আছে বলে তিনটে ইকুয়ালিটি লিখে দেবো না, বা কোনো ইকুয়ালিটি লিখে দেবো না, বা লেস ইকুয়াল টু এসছে বলে লেস ইকুয়াল টু লিখে দেবো না। যেহেতু মাঝখানে একটা লেস দ্যান চলে এসছে কাজ করতে করতে, লেস দ্যানটাই কিন্তু ফাইনাল অ্যান্সারে বজায় থাকবে, অন্যগুলো নয়। এবার যদি গ্রেটার দ্যান আসে, গ্রেটার দ্যান থাকবে। তার মানে এখানে আমরা কি বুঝতে পারছি? যদি আমরা সুন্দর করে লিখি যে স্যার, স্যার করেসপন্ডিং ওই টু, লেস দেন ইকুয়াল টু থেকে লেস দেন এলো, তারপর ইকুয়াল টু হয়ে গেল, ওই ব্যাপারটা একটু বলে দিবেন আরেকবার। আচ্ছা, লেস ইকুয়াল টুটা এসছে ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি থেকে, লেস ইকুয়াল টুটা এসছে হচ্ছে আমাদের এই ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি, দেখতে পাচ্ছি লেস ইকুয়াল টু রয়েছে। আর লেস দ্যানটা কোথা থেকে এসছে? লেস দ্যানটা এসছে এখান থেকে, কারণ এখানে আমরা লেস দ্যান ছিল। ফলে এই স্টেপ থেকে যখন আমরা ভেঙে নিয়েছি, মানে এপসাইলন বাই টুটা অ্যাপ্লাই করেছি, তখন কিন্তু সেটা লেস দ্যান, যেহেতু এখানে আছে, লেস দ্যানই হবে এখানটাতে। আচ্ছা। আবার তা বলে এইটার সঙ্গে এটা কিন্তু আর লেস দ্যানের কোনো সম্পর্ক নেই, কারণ এই দুটো যোগ করে আমরা এপসাইলন পাচ্ছি। ফলে এপসাইলন বাই টু প্লাস এপসাইলন বাই টু কিন্তু অবশ্যই এপসাইলনের সঙ্গে সমান, নট লেস দ্যান। ঠিক আছে, অনেকের আর একটু হায়ার স্টাডিজে গিয়েও এই ভুলটা করে ফেলে যে না, এখানে লেস ইকুয়াল টু এসছে মানে প্রতিটা স্টেপে লেস ইকুয়াল টু দিয়ে দিলাম। তা কিন্তু নয়। আমরা কিন্তু এই স্টেপটা করার সময় এটাকে দেখতে যাব না, বা এটাকে দেখতে যাব না, বা এটাকে দেখতে যাব না, আমরা কিন্তু ঠিক আগের সঙ্গে পরের স্টেপ দেখতে যাব। এবং আগের সঙ্গে পরের স্টেপের কি রিলেশন, সেটা লেস দ্যান নাকি লেস ইকুয়াল টু, না গ্রেটার ইকুয়ালস টু, না গ্রেটার দ্যান, না সিম্পল ইকুয়াল, সেটা বজায় থাকবে, সেটা আমরা মেনশন করব। আগে কি হয়ে গেছে আরেকটা স্টেপ আগে, সেটা নিয়ে আমরা কিন্তু আর ভাববো না। সেরকমই হচ্ছে ব্যাপার। যেমন এটা ইকুয়ালিটি লেখার সময় আমরা কিন্তু এটা থেকে এটা কি প্রকাশ পাচ্ছে সেটা দেখছি, আমি কিন্তু এখান থেকে বা অন্য জায়গা থেকে উপর থেকে দেখতে যাচ্ছি না, বা দেখা যাবে না সেটা। তো এই হচ্ছে ব্যাপার। তো করেসপন্ডিং টু, যদি সুন্দর করে গুছিয়ে লিখতে চাই, তাহলে আরেকটা লাইন লেখাই যেতে পারে, করেসপন্ডিং টু
arbitrarily chosen epsilon. একটা ডেল্টা তো পেয়েছি, such that mod of এবং এটা একমাত্র, এটা তাহলে কি প্রকাশ করছে? এটা কন্টিনিউটি ডেফিনেশনকে প্রকাশ করছে। প্রথম থেকে একদম আজকের ক্লাসের ফার্স্ট থেকে লিখে আসছি যে কন্টিনিউটি ডেফিনেশনটা কি, সেটাই এই এ প্লাস জি এর জন্য এখন প্রকাশ পেল। তার মানে এ প্লাস জিটা কন্টিনিউয়াস হলো। এটার রেজাল্টটা প্রমাণ হয়ে গেল। কিন্তু এটারও কনভার্স ট্রু নয়, অর্থাৎ এ প্লাস জি কন্টিনিউয়াস হলেই এমন কোনো কথা নেই যে এফ এবং জি ইন্ডিভিজুয়ালি কন্টিনিউয়াস হবে, এমন কোনো কথা নেই। তাহলে এটারও কিন্তু কনভার্স পোর্শনটা একদমই সঠিক নয়। অর্থাৎ এক্ষেত্রেও আমরা কনভার্স অফ দি অ্যাবাভ থিওরেম ইজ নট ইন জেনারেল ট্রু, সেই জিনিসটাকে আবার নিয়ে নিচ্ছি এবং সেম এক্সাম্পল আমরা নেব। কিন্তু এক্ষেত্রে যেহেতু জি এরও একটা ব্যাপার রয়েছে, ফলে জিটাকেও কিন্তু এখানে ইনক্লুড করতে হবে। এখানে স্টেটমেন্টটা কি, কনভার্সটা এ প্লাস জি যদি কন্টিনিউয়াস হয়, তার মানে কোথাও বলা নেই বা কোথাও আমরা বলতে পারি না ইন জেনারেল ভাবে যে এফ এবং জি ইন্ডিভিজুয়ালি কন্টিনিউয়াস হবে, এই কথা বলা যায় না। ঠিক আছে, অর্থাৎ এ প্লাস জি কন্টিনিউয়াস অন অ্যাট এ, সেটা ডাজ নট ইমপ্লাই, সেটা ইমপ্লাই করে না যে এফ আর জি দুইজনেই কন্টিনিউয়াস হবে। তো তার মধ্যে আমি এফটাকে নিয়ে নিচ্ছি কত, এফটাকে নিলাম হচ্ছে এরকম ফাংশনটা, ডিসক্রিট টাইপ ফাংশন, এবং জিটাকে কি নেবো ঠিক তার উল্টো করে। জিটাকে কিভাবে নিচ্ছি, যে লেট জি ফ্রম আর টু আর বি ডিফাইন্ড বাই, এখানে আমি একটা সহজ ট্রিক্স খাটাচ্ছি, সেটা হচ্ছে যাতে করে কনস্ট্যান্ট আসে। আমরা কিন্তু প্রত্যেকটা কাউন্টার এক্সাম্পল একটু চেষ্টা করছি যে সবসময় কনস্ট্যান্ট ফাংশন আসলে উইদাউট এনি প্রুফ আমরা বলতেই পারি সেটা কন্টিনিউয়াস। একটা কনস্ট্যান্ট ফাংশন, একটা ধ্রুবক অপেক্ষক, একটা আইডেন্টিটি ফাংশন, কিংবা একটা পলিনোমিয়াল ফাংশন, কিংবা একটা সাইন ফাংশন, কোসাইন ফাংশন, এই ধরনের ফাংশনগুলো কিন্তু অলওয়েজ কন্টিনিউয়াস হয় থ্রু আউট দি রিয়েল নাম্বার সিস্টেম। সেখানে কোথাও ডিসকন্টিনিউটি পয়েন্ট থাকে না, সেখানে কোথাও ব্রেকিং থাকে না। তো ফলে আমরা যদি একটা কনস্ট্যান্ট ফাংশনটা যদি নিয়ে আসতে পারি, সেই কনস্ট্যান্ট ফাংশনটা কিন্তু একদম একটা সিম্পলিফাইড ফাংশন, একটা বেসিক একটা উদাহরণ একটা কন্টিনিউয়াস ফাংশনের, যেটা কিনা এভরিহোয়ার কন্টিনিউয়াস হয়, নো হোয়ার ডিফারেন্ট মানে ডিসকন্টিনিউয়াস। তো তাই কন্টিনিউ যদি কনস্ট্যান্ট ফাংশন আনার চেষ্টা করি, তাহলেই কিন্তু আমরা সহজে বুঝতে পারবো। তো জিএক্সটাকে আমি কি করছি, আমাকে তো যোগ করতে হবে, আমাকে কি করতে হবে, যোগ করতে হবে। যোগ করার জন্য আমি কি করছি, ওয়ান আর এবং মাইনাস ওয়ান সেটাকে উল্টে দিই। এবার জি এর ক্ষেত্রে সেটাকে আমি উল্টে দিচ্ছি, যে আমি উল্টে দিয়ে যোগ করতে যাবো তখনই মাইনাস ওয়ান ওয়ান হয়ে শূন্য হয়ে যাবে, আবার মাইনাস ওয়ান ওয়ান সেটা যোগ করে শূন্য হয়ে যাবে। তার মানে আলটিমেটলি ফাংশনটা এ প্লাস জিটা শূন্যই হয়ে যাবে, অর্থাৎ কনস্ট্যান্ট হয়ে যাবে, অর্থাৎ কন্টিনিউয়াস হয়ে যাবে। তার মানে এক্স বিলংস টু কিউ, তার উল্টাতে গিয়ে আবার এইরকম উল্টে দিই না, তাহলে এটাকে এখানে বসিয়ে দিলাম, এটাকে এখানে, তার মধ্যে পুরো ফাংশনটা আবার এক্স এর সঙ্গে সমান হয়ে গেল, ভ্যালুগুলো উল্টালাম। তো যাই হোক, তাহলে দেয়ার ফোর, আপনার কথাটা শোনা যাচ্ছে না। হ্যালো, তাহলে জি ইজ অলসো ডিসকন্টিনিউয়াস, কারণ এফটা যেরকম ফাংশন জিটাও সেরকমই ফাংশন, ডিরিচলেট টাইপ ফাংশন, সেটাও ডিসকন্টিনিউয়াস হবে, ডিসকন্টিনিউয়াস অ্যাট
এনি রিয়েল নাম্বার কেন একটা এনি কথাটা ইউজ করে দিই। তাহলে এফ আর জি দুটোই ডিসকন্টিনিউয়াস, কিন্তু এ প্লাস জি কিন্তু কন্টিনিউয়াস, কারণ এ প্লাস জি মানেটা কি নাও। স্যার স্যার এই লাস্টে জি এর ব্যাপারটা একটু বলে দিন তো। জি এর ব্যাপারটা হচ্ছে আমি চাইছি যে এফ প্লাস জিটা যেন কন্টিনিউয়াস হয়। এফ প্লাস জিটা কন্টিনিউয়াস হয়, কিন্তু এফ এবং জি কন্টিনিউয়াস হবে না। অ্যাটলিস্ট একটা বা দুটো কন্টিনিউয়াস হবে না, কিন্তু এফ প্লাস জিটা কন্টিনিউয়াস হবে। আমি তাই কি করলাম, এফটাকে যা নিয়েছিলাম আগে সেটাই নিচ্ছি অন্য ফাংশনের ক্ষেত্রে, অন্য এক্সাম্পল গুলোর ক্ষেত্রে যেটা নিয়েছিলাম সেটাই নিলাম। আর জিটাকে কি করলাম একটু কায়দা করে, ওয়ানটার পরিবর্তে -1 করে দিলাম, -1 এর পরিবর্তে এখানে 1 করে দিলাম, বাকি সব সেম রাখলাম। তাতে করে কি হবে, যে আমি যোগ করতে যাব, রেশনালের সময় 1 আর -1 যোগ করে শূন্য হয়ে যাবে, ইরেশনালের ক্ষেত্রে এখানকার -1 আর এখানকার 1 যোগ করে শূন্য হয়ে যাবে। তার মানে ওভারঅল এ প্লাস জি ফাংশনটাই শূন্য হয়ে যাবে, অর্থাৎ কনস্ট্যান্ট হয়ে যাবে, অর্থাৎ কন্টিনিউয়াস হয়ে যাবে। অথচ এফ এবং জি নিজেরা কিন্তু ইন্ডিভিজুয়ালি ডিসকন্টিনিউয়াস ফাংশন। তাহলে এখানে নাও যেটা করতে পারি, যে প্লাস জি এক্স, এ প্লাস জি এক্স মানেটা কি, এফ এক্স প্লাস জি এক্স, অর্থাৎ প্রথমটার ক্ষেত্রে 1 আর -1 যোগ হবে, পরেরটার ক্ষেত্রে -1 আর 1 যোগ হয়ে যাবে। কখন, যখন এক্সট্রা রেশনাল। এটা কখন, যখন এক্সট্রা ইরেশনাল। And both the cases the value will be 0. Fx plus gx equals to 0 when x belongs to q, and 0 when x belongs to r minus q. That is, for rational values and irrational values, fx plus gx is equals to 0. That is 0 for all x belongs to r. This implies a plus z is a constant function, and constant function means সেটা obviously is a কন্টিনিউয়াস ফাংশন। একবারই বলে দিই তাহলে, কন্টিনিউয়াস ফাংশন মানে এফ প্লাস জিটা কন্টিনিউয়াস ছিল, কিন্তু এফ আর জি ইন্ডিভিজুয়ালি ডিসকন্টিনিউয়াস ফাংশন ছিল। মানে এটাও কিন্তু কাউন্টার এক্সাম্পল অনুযায়ী প্রমাণ হয়ে গেল। তাহলে 3 নম্বরে ছিল হচ্ছে আমাদের কাছে এফ প্লাস জি এর ব্যাপারটা, সেটাও কিন্তু প্রমাণ আমরা করে ফেললাম। এবং 4 নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে এফ মাইনাস জি, এবং এফ মাইনাস জিটা পুরোপুরি সেম হবে। এফ মাইনাস জিটা অ্যাজ ইট ইজ হয়ে যাবে, এখানে কোনো রকম চেঞ্জ করা হবে না। যখন আমরা 4 নম্বর প্রমাণটা যাব, 4 নম্বরে বলা আছে এফ মাইনাস জিটাও কন্টিনিউয়াস হবে, এবং সেক্ষেত্রে কি চেঞ্জ হবে, শুধুমাত্র জাস্ট কিছু প্লাস গুলো মাইনাস হয়ে যাবে। কিরকম দেখিয়ে দিই কি কি চেঞ্জ হবে, পুরোটাই করিয়ে দিচ্ছি। এবার আমরা করবো হচ্ছে এফ মাইনাস জি এর প্রমাণটা, আগেরটা করলাম প্লাস এরটা। তো এইটুকুনি সেম থাকবে, এটাও সেম থাকবে, কারণ এটা এফ কন্টিনিউয়াস হওয়ার জন্য হলে কি হবে, জি কন্টিনিউয়াস হলে কি হবে সেটা প্রমাণ করেছি, সেটা ডেফিনেশনটা লিখেছি। দেন ডেল্টা মিনিমাম চুজ করতে হবে, এটাও ঠিক হবে, এত অব্দি কোনো চেঞ্জ নেই। চেঞ্জটা কোথায়, চেঞ্জটা শুরু হবে এখান থেকে, চেঞ্জটা শুরু হবে এইখান থেকে। যেটা আমরা প্লাস দিয়ে করেছিলাম সেটা হচ্ছে আমাদের এখন মাইনাসের ক্ষেত্রে দেখাতে বলেছে, সেটাও সেটাও আমাদের কাছে কন্টিনিউয়াস হবে সেটা দেখাতে বলছে। হলো, দেন তার মানে এটা মাইনাস আসবে আর এটা এসে যাবে প্লাস। তার মানে এটা মাইনাস আসবে
আর এখানে কিন্তু তাহলে মানে মাইনাস কমন নিতে হবে, তাহলে ঠিকঠাক হবে। মাইনাস কমন নিলে ঠিক হবে। এবং তারপর আমাদের কাছে চলে আসতে হচ্ছে এটা। এবার এখানে মনে হতেই পারে যে এখানে তো মাইনাস ছিল, তাহলে এটা কি প্লাস হবে না মাইনাস হবে? অবভিয়াসলি প্লাস হবে। ভিতরে মাইনাসই থাকুক আর প্লাসই থাকুক, এটা প্লাসই হবে। কেন প্লাস হবে সেটাও বলে দিচ্ছি, কোনো রকম দুশ্চিন্তার কারণে সব বলে দেবো যে কেন কি হবে। এটাকে আমরা বলতেই পারি এরকম যে এফ এক্স মাইনাস এফ এ প্লাস, এই মাইনাসটাকে আমি প্লাস লিখছি আর বাকি ফাংশনটাকে আমি মানে বাকি যে মাইনাসটা ভিতরে ঢুকিয়ে দিচ্ছি। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এটা এটা করলে আমাদের কি পাবো এখানে? এই অনুযায়ী যদি এগোই তাহলে এটা আমার কাছে এরকম দাঁড়াচ্ছে। আর আলটিমেটলি এটা থাকলো তাহলে মড অফ এফ এক্স মাইনাস এফ এ। আর এটা প্লাস তো প্লাসই রয়েছে, কিন্তু মাইনাসটা তো এই মডুলাস দ্বারা অ্যাবজর্বড হয়ে যাবে। মডুলাস তো আর মাইনাসটাকে রাখবে না ওখানে, মাইনাসটা তো থাকবেই না মডুলাসের কারণে, অর্থাৎ জি এক্স মাইনাস জিএই হবে। সেই মাইনাসটা এটা এক্সট্রা ভিতরে একটা রয়ে গেছে, সেই মাইনাসটা এই মডুলাসের কারণে থাকবেই না। কারণ মড অফ মাইনাস টু করলে তো আমি টুই পাবো, এই মাইনাসটা কি আর মড রাখবেই? মড অফ টু ও যা, মড অফ মাইনাস টু ও তাই। ফলে মাইনাসটা সেটা মডুলাস দ্বারা অ্যাবজর্ব হয়ে শুধুমাত্র জি এক্স মাইনাস জিএই থাকবে, এবং পরবর্তী যে স্টেপগুলো আবার পুনরায় সেম, আবারও সেম, এবং সেম করতে করতে লাস্টে তাহলে এখানে শুধুমাত্র জাস্ট মাইনাস দিয়ে লিখে দিতে হবে। তাহলে হয়ে গেল আমাদের প্রমাণটা। তো প্রমাণটা তো হলো, তার মানে কনভার্সটাতে এবার আসি। প্লাসের ক্ষেত্রে কনভার্সটা ট্রু হয়নি, মাইনাসের ক্ষেত্রে কি হবে? মাইনাসের ক্ষেত্রেও কনভার্সটা ইন জেনারেল ট্রু নয়, সমস্ত ক্ষেত্রে সত্যি নয়। তো সেক্ষেত্রে আমি তাহলে ফাংশনটা কিরকম ভাবে নেব? ফাংশনটা আমরা তাহলে কিরকম ভাবে নেব যাতে করে এটার কাউন্টার এক্সাম্পলটা আমরা বোঝাতে পারবো? তো এখানে অবশ্যই মাইনাস হবে। ফাংশনটাকে আমরা আগেরটাতে কি করেছিলাম, একটাকে অপরটা নেগেটিভ নিয়েছিলাম। আমরা যে আগের ফাংশনটা ইউজ করেছিলাম, আগের যে ফাংশনটা আমরা ইউজ করেছিলাম, এই যে টা যে নিয়েছিলাম, জিএক্স ইজ নাথিং বাট দি নেগেটিভ অফ এফ এক্স। ঠিক করে যদি একটু খেয়াল করি, এফ টা যা ছিল তার নেগেটিভ নিয়ে নিয়ে আমি টাকে তৈরি করেছি। তার মানে জিএক্স ফাংশনটা ইজ নাথিং বাট দি নেগেটিভ অফ এফ এক্স। ওকে। আর এখানে আমি কি করব, এখানে এফ টাকে যা নিয়েছি টাকেও তাই নিয়ে নেব, এফ টাকে যা নিয়েছি টাকেও তাই নেব। ঠিক আছে, তাহলে কিন্তু আমাদের একেবারে কনস্ট্যান্ট ফাংশন চলে আসবে। যখন বিয়োগ করতে যাব তখন কিন্তু কনস্ট্যান্ট ফাংশন চলে আসবে, অর্থাৎ এটা এফ এর ক্ষেত্রে যেভাবে ডিফাইন করা আছে এর ক্ষেত্রেও তাই করছি, অর্থাৎ এটাই টাই এফ নিয়ে নিচ্ছি। তাহলে কি হচ্ছে সেক্ষেত্রে আমাদের যখনই নেগেটিভ করতে যাব তখন কিন্তু আমাদের একদম জিরো চলে আসবে। অর্থাৎ যদি আমি এফ মাইনাস জি করি, তার মানে এফ এক্স মাইনাস জি এক্স, তার মানে এফ এক্স মাইনাস এফ এক্সই হয়ে গেল। কারণ এফ এক্স আর জি এক্স কে সেম ফাংশনে নিয়েছি আমি, তার মানে শূন্য ফাংশনে পরিণত হয়ে গেল ফর অল এক্স বিলংস টু আর। তার মানে এফ মাইনাস জিটা কনস্ট্যান্ট হয়ে গেল, তার মানে এফ মাইনাস জিটা কিন্তু কন্টিনিউ। কন্টিনিউয়াসও হয়ে গেল। অথচ এফ আর জি নিজেরা কন্টিনিউয়াস নয়, এফ আর জি দুজনেই সমান এবং দুজনের কেউই কন্টিনিউয়াস নয়, দুজনেই ডিসকন্টিনিউয়াস। যোগ করার সময় আমি নেগেটিভ করে নিয়েছিলাম, কারণ নেগেটিভ করলে শূন্য চলে আসবে। এফ প্লাস জি করার সময় আমি কি করেছিলাম, জি কেই মাইনাস এফ ধরে নিয়েছিলাম, ফলে যোগ করাতে শূন্য হয়ে গিয়ে কনস্ট্যান্ট চলে এসেছিল। আর যখন বিয়োগ করার দরকার পড়েছে তখন আমি দুজনকে কি করেছি, সমানই ধরে নিয়েছি, ফলে বিয়োগ করলে কনস্ট্যান্ট চলে আসছে। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, তো আমাদের টার্গেট বুঝে কাজ করতে হবে। টার্গেটটা হচ্ছে আমাদের এফ মাইনাস জি কে কন্টিনিউয়াস দেখানো, কিন্তু এফ জি কে কন্টিনিউয়াস দেখানো নয়, তেমন সেটা হয়ে গেল। এখানে জাস্ট আমি একটা নোট বলে রাখছি যে শুধুমাত্র দুটো ফাংশনের ক্ষেত্রে এটা প্রযোজ্য নয় যে এফ আর জি কন্টিনিউয়াস হলেই এফ প্লাস জি কন্টিনিউয়াস হবে, এমনটা নয়। সব শুধুমাত্র দুটো ফাংশনের জন্য হবে এরকমটা না, সেটা একাধিক ফাংশনের জন্য হতে পারে।
ঠিক আছে, 10টা 5টা 1000টা যে কোনো ফাংশনের জন্যই হতে পারে। অর্থাৎ যদি f1 f2 ডট ডট fn প্রত্যেকে যদি s থেকে r এ ফাংশন আমি ধরলাম, be continuous at x equals to a belongs to the domain S, this implies তাদের সামেশনটা অর্থাৎ f1 প্লাস f2 প্লাস f3 প্লাস ডট 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 প্লাস fn, এই কম্বিনেশনটা, এই লিনিয়ার কম্বিনেশনটা, সেটাও কিন্তু is also continuous at x equals to a belongs to S। আবার যদি আমি আগের রেজাল্টের সঙ্গে এটাকে মার্চ করানোর চেষ্টা করি, অর্থাৎ আগের রেজাল্টের সঙ্গে মার্চ করানো বলতে আমরা আবার জেনেছিলাম যে f1 f2 ডট 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 fn যদি কন্টিনিউয়াস হয়, তার মানে যে কোনো স্কেলার দিয়ে যদি গুণ করি a1 f1 a2 f2 কমা কমা ডট ডট দিয়ে an fn are also continuous at x equals to a হবেই, যেখানে a1 a2 an গুলো হচ্ছে যে কোনো স্কেলার বা কনস্ট্যান্ট বা রিয়েল নাম্বারস। তাহলে এগুলো যখন আবার কন্টিনিউয়াস, তাহলে আবার উপরের রেজাল্ট অনুযায়ী তাদের সামটাও কন্টিনিউয়াস হবে, অর্থাৎ a1 f1 প্লাস a2 f2 প্লাস ডট 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 an fn, মানে সহজ কথায় বললে সামেশন ai fi I equals to 1 to up to n is also continuous at x equals to a। মানে যদি আমি উদাহরণস্বরূপ বলি যে ফর এক্সাম্পল ধর f1x, f1x টা হচ্ছে sin x, f2x সেটা ধরলাম আমি x স্কোয়ার, আর fn বা f3x সেটা আমি ধরছি সামথিং 2, ঠিক আছে, কিংবা 2 আমি কোনো একটা ফাংশনই ধরি, সেটাকে ফাংশনটাকে ধরলাম ধর 2x বা শুধুই x ধরছি। তাহলে সেক্ষেত্রে a1টাকে আমি ধরলাম ধর 2, কিংবা a2টা ধরছি হচ্ছে -1, a3 ধরলাম ধর -1/5। তাহলে দেখতেই পাচ্ছি f1 f2 f3 তিনজনেই যেহেতু কন্টিনিউয়াস, f1 f2 f3 সেখানে কিন্তু কোনো ডিসকন্টিনিউটির জায়গা নেই, sin x থ্রু আউট আর কন্টিনিউয়াস হয়। x স্কোয়ার সেটাও কিন্তু একটা পলিনোমিয়াল ফাংশন, সবসময় কন্টিনিউয়াস। তারপর x সেটাও একটা পলিনোমিয়াল ফাংশন অফ ডিগ্রি 1 বা লিনিয়ার পলিনোমিয়াল, সেটাও কিন্তু অলওয়েজ কন্টিনিউয়াস। তাহলে তাদের কম্বিনেশনটাও সেটাও কিন্তু কন্টিনিউয়াস হতেই হবে, অর্থাৎ f1 প্লাস মানে a1 f1 প্লাস a2 f2 প্লাস an f বা a3 f3 ইকুয়ালস টু কত, 2 sin x মাইনাস x স্কোয়ার মাইনাস 1/5 ইন্টু x, তার মানে মাইনাস x/5 ইজ কন্টিনিউয়াস। কারণ কি, সিন্স কন্টিনিউয়াস অন আর। তাহলে বোঝা গেল পুরো আজকে যা করলাম তার কম্বিনেশনটা হচ্ছে এটা। ওকে, আচ্ছা, তাহলে আজকের ভিডিওতে এতটাই থাকলো। এখানে আমি শুধুমাত্র কি কি করলাম, 4টে রেজাল্ট প্রমাণ করলাম এবং তাদের কাউন্টার এক্সাম্পল গুলো দিলাম অ্যালজেব্রা অফ কন্টিনিউয়াস ফাংশন থেকে। যার মধ্যে প্রথমটা ছিল হচ্ছে মডুলাস অফ এফ দিয়ে, মানে এফ কন্টিনিউয়াস হলে মডুলাস অফ এফ কন্টিনিউয়াস হবে এট এ পার্টিকুলার পয়েন্ট। তারপরে ছিল হচ্ছে যদি কে এফ কন্টিনিউয়াস হয় তাহলে কোনো একটা কনস্ট্যান্ট দিয়ে গুণ করা হলে সেটাও কন্টিনিউয়াস হবে।
এফ প্লাস জিটা কন্টিনিউয়াস হবে এফ জি কন্টিনিউয়াস হলে, এবং এফ মাইনাস জি কন্টিনিউয়াস হবে এফ জি কন্টিনিউয়াস হলে। এই প্রমাণগুলো করেছি এবং তাদের করেসপন্ডিং কাউন্টার এক্সাম্পল গুলোও দেওয়া রয়েছে। তো নেক্সট ক্লাসে আমরা কিন্তু মাল্টিপ্লিকেশন, তারপর ডিভিশন, সুপ্রিমাম ইনফিমামের যে কনসেপ্টটা নিয়েছি সেগুলো প্রমাণ করব এবং তাদের কাউন্টার এক্সাম্পল দেবো যে অপোজিট গুলো সত্যি কিনা, অপোজিট স্টেটমেন্ট গুলো। ঠিক আছে, তো আজকের আমি এতটা আর বেশি করাচ্ছি না, আজকে তাহলে এতটাই থাক। বাকি যে পোর্শন গুলো তাহলে সেটা হবে নেক্সট ক্লাসে। এবং প্রত্যেকটা ক্লাস কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট, প্রতিটা ক্লাস অবশ্যই আমাদের ভালো করে ফলো করতে হবে, খাতায় নোট ডাউন করতে হবে, এবং না দেখে কিন্তু অবশ্যই থিওরেম গুলো বা যা যা করাবো সেটা কিন্তু ভালো করে প্র্যাকটিস করতে হবে। পরীক্ষা কিন্তু তার বাইরে আর কিছু আসার চান্স নেই কোনো রকমই। ঠিক আছে, তাই খাতাটা আমাদের ভালো করে পড়তে হবে এবং ঠিক যেভাবে লেখাবো, রিয়েলি হোক বা অন্য যে কোনো পেপারই হোক, ঠিক যেভাবে আমি কনসেপচুয়ালি লেখাবো সেই কম্প্যাক্ট ওয়েতে পরীক্ষাতে লিখে আসতে হবে। তাহলে কিন্তু একটা নাম্বারও কাটার কোনো জায়গা থাকবে না। ঠিক আছে, এবং যারা যারা আমাদের পেইড ক্লাসে জয়েন করতে চাইছো তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু আমাকে আজই হোয়াটসঅ্যাপ করো। প্রতিটা পেপারের জন্য অবশ্যই তোমরা কিন্তু ক্লাসগুলো নিয়মিত ফলো করতে পারো। ঠিক আছে, তাহলে আজকে এতটাই থাক। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে নেক্সট কোনো ইম্পর্টেন্ট টপিক আলোচনায়। ততক্ষণের জন্য টাটা।